হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব গ্রিনস থিওরাম নিয়ে। তো গ্রিনস থিওরাম নিয়ে আলোচনা করার পূর্বে আমাদেরকে কিছু বিষয় খুব বেশি ক্লিয়ার থাকতে হবে। যদি ওইটা না থাকি, ওইটা ক্লিয়ারলি না বুঝি, তাহলে আমরা গ্রিনস থিওরাম মোটেও বুঝবো না। সো আমরা শুরু করি। আমরা প্রথমে একেবারে ইন্ট্রোডাকশনটা দিব। তো সো সেই সূত্রে আমরা কয়েকটা টপিক নিয়ে কথা বলব। ফার্স্ট অফ অল সেটা হচ্ছে তোমার ভেক্টর ফিল্ড। ভেক্টর ফিল্ড চিনতে হবে, আমাদেরকে বুঝতে হবে, জিওমেট্রিক্যাল মানেটা বুঝতে হবে। অ্যান্ড ভেক্টর ফিল্ডের পরে আমরা যে জিনিসটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে একটা কার্ভের বলতে পারো পজিশন ভেক্টর, বা একটা রাস্তার বা রোডের পজিশন ভেক্টর। সো এরকম করে বলতে পারি পজিশন ভেক্টর অফ এ কার্ভ। এই কার্ভ হচ্ছে একটা পথ বা পাথ, যে পাথ বরাবর কোনো একটা পার্টিকেল, কোনো একটা চার্জ, কোনো একজন ব্যক্তি বা কোনো একটা কিছু যেটা মুভ করবে বা যেটা চলাচল করবে, সেটা হচ্ছে ওই কার্ভটা। সেই কার্ভের পজিশন ভেক্টরটা বের করব কিসের মাধ্যমে? পজিশন ভেক্টর থাকবে অবশ্যই প্যারামেট্রিক ইকুয়েশনের মাধ্যমে, ঠিক আছে? যেখানে প্যারামেট্রিক ফর্মে থাকবে, একটা প্যারামেট্রিক ফর্ম। ওকে, নাও দ্য থার্ড ওয়ান যেটা সম্পর্কে আমাদের জানতে হবে সেটা হচ্ছে তোমার লাইন ইন্টিগ্রাল। ওকে, লাইন ইন্টিগ্রালটার মানেটা কি সেটা সম্পর্কে জানতে হবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ কার্ল। কার্লের মানেটা কি? কার্ল আমাদেরকে কি বলে দেয়? কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল যদি আমরা বের করি, তার মাধ্যমে আমরা কি বুঝতে পারবো? এই যে টুকিটাকি বিষয়। আর এরপরে ফাইনালি গিয়ে আমরা সেই আমাদের স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ। স্টেটমেন্ট অ্যান্ড প্রুফ। ওকে, সো এটা হচ্ছে আজকে ক্লাসটাকে আমরা কয়েকটা পার্টে ভাগ করলাম। তার মধ্যে ফার্স্ট ওয়ান ভেক্টর ফিল্ড। সো আমরা প্রথমে ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলবো আজকে। ওকে, লেটস টক অ্যাবাউট what okay, then the first thing is vector field. আমরা প্রথমে ভেক্টর ফিল্ড নিয়ে কথা বলবো। তো দেখো, আমি একটু নিচে নিয়ে ফেলি এটাকে, একেবারে ইনিশিয়াল কথাবার্তা। ভেক্টর ফিল্ড জিনিসটা আসলে কি, বা এটার মানেটা আসলে কি? ধরো আমি তোমাকে একটা এক্সাম্পল দেই। লেট ধরি এফ কমা মানে এফ অফ এক্স ওয়াই ইজ আ ভেক্টর ফিল্ড। এ ভেক্টর ফিল্ড। তো এফ অফ এক্স ওয়াই একটা ভেক্টর ফিল্ড। এই কথাটার মানেটা কি? এই কথাটার মানে হইতেছে, যদি আমরা এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কি এটা একটু এক্সপান্ড করে লিখি, তাহলে এরকম করে লেখা যায় যে এফ অফ এক্স ওয়াই is equal to p of xy plus cube of xy। আর যেহেতু ভেক্টর ফিল্ড, দ্যাট মিনস প্রত্যেকটা টার্মের সাথে এক একটা ইউনিট ভেক্টর আসবে। সো প্রথমটায় আই অ্যান্ড পরেরটায় জে। তো এই কথাটার মানে হইতেছে থ্রি ডাইমেনশনাল কোনো স্পেসে
অথবা গ্রিনস থিওরামটা সাধারণত 2 ডাইমেনশনে ব্যবহার করা হয়। সো 2 ডাইমেনশনাল কোনো স্পেসে তুমি যদি কোনো একটা বিন্দুর মান বলে দাও, একটা ডোমেইন দাও আর কি। সো ডোমেইন মানে কি বলো? ডোমেইন মানে অবভিয়াসলি এক্স এর মান অ্যান্ড ওয়াই এর মান, তাই না? ডোমেইন মিনস হচ্ছে এক্স কমা ওয়াই। সো তুমি যদি কোনো একটা জায়গায় এক্স কমা ওয়াই বলে দাও এবং সে এক্স কমা ওয়াই এর মানটা আমরা এই পি ফাংশনে ইনপুট করি এবং কিউ ফাংশনে ইনপুট করি, মানে এখানে যে ডোমেইনটার কথা বলে দেওয়া হইলো সেই ডোমেইনটা যদি আমরা ওইসব জায়গায় ইনপুট করি, তাহলে আমরা এই আই এর সহগ আকারে, মানে এই যে স্পেশাল পার্টটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে, এবং এই যে জে এর সহগ আকারে এখানে দুটো স্কেলার সংখ্যা পাবো। হ্যাঁ, ব্যাপারটা যদি একটা এক্সাম্পল দিয়ে দেখাই তাহলে এমন হইতে পারে যে ধরো আমি ভেক্টর ফিল্ডটাকে এইভাবে দিলাম, পি অফ এক্স ওয়াই মানে কি এক্স ওয়াই এর একটা ফাংশন পিটা অবভিয়াসলি। তো এখানে ওইটার পরিবর্তে আমরা এরকম লিখতে পারি, ধরো যে এক্স প্লাস ওয়াই বা কিছু একটা। সো এক্স প্লাস ওয়াইটাকে আমরা পি অফ এক্স ওয়াই ধরলাম। দেখো এক্স প্লাস ওয়াই একটা ফাংশন যেখানে ভেরিয়েবল হচ্ছে এক্স কমা ওয়াই দুইটা। তো এই জিনিসটাকে আমরা পি অফ এক্স কমা ওয়াই দিয়ে লিখলাম আর কি। তো পিটাকে মানে ফাংশনটার নাম দিলাম পি, এবং ওই পাশে ব্র্যাকেট দিয়ে আমরা বলে দিলাম এই ফাংশনের মধ্যে কোন কোন ভেরিয়েবল আছে। বুঝতে পারছো কথা? সো দিস ইজ এক্স প্লাস ওয়াই, অ্যান্ড এইখানে যেটা দেখতে পাচ্ছ সেটাকে ধরো তুমি বলে দিলা যে এক্স প্লাস টু ওয়াই কিউ ফাংশনটাকে। অ্যান্ড সিমিলারলি আগের মতো এখানে আমাদের সেই ইউনিট ভেক্টর আসবে, এখানে সেই আমাদের ইউনিট ভেক্টর আসবে। সো আমি যদি সেই ডোমেইনের মানটা ধরো তোমাকে বলি যে 1,2 আমি ডোমেইন বললাম, যে আমি বললাম এই ভ্যালুটাকে ইনপুট করো, তারপর দেখো আউটপুট কী পাও। সো তুমি বলবা যে ভাই এখানে 1,2 বসাইলে it will be 3 times I প্লাস এখানে 1 বসাইলে আর 2 গুণে 4 আর 5। সো তুমি বলতে পারো 5 times j। তো এই যে 3 times I, 5 times j বা প্লাস 5 times j, এই দুইটা পার্ট মিলে একটা বিন্দুর পজিশন ভেক্টরকে লোকেট করে বা বোঝায়। সো যদি আমরা একটু গ্রাফে দেখি তাহলে আমরা এরকম বলতে পারি যে ধরো এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটা আমাদের এক্স এক্সিস, অ্যান্ড সোজা নিচের দিকে এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস। ওকে, এক্স অ্যান্ড ওয়াই। সো আমি এক্স অক্ষ বরাবর কয়েকটা বিন্দুকে কেটে নিই, এটা 1, এটা 2, এটা 3, এটা 4, এটা 5, 6, 7, 1, 2, 3, 4, 5। তো দেখো আমরা জানি যে এখানে যে আই দেখতে পাচ্ছি, এই আইটা কোন অক্ষ বরাবর? আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর। এখানে যে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। সো এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই, আর সামনে 3 আছে, দ্যাট মিনস 3 টাইমস আই, 3টা আই এখানে ড্র হবে। দ্যাট মিনস এই বরাবর 3টা ঘর যাবে আর কি সামনের দিকে মূলত। সো 3 ঘর গেলে এখানে একটা বিন্দু পাচ্ছি আমরা 3 বরাবর, মানে 1, 2, 3 বরাবর একটা বিন্দু পাচ্ছি। অ্যান্ড 5 টাইমস জে, দ্যাট মিনস ওয়াই অক্ষ বরাবর 5 ঘর যাবে, কারণ জে এর মান তো আমরা জানি 1, কারণ এটি কি একক ভেক্টর। ওকে, সো এখান থেকে 5 ঘর গেলে এই বিন্দুটা পাচ্ছি আমরা, একেবারে এই বিন্দুটা। সো দিস ইজ 5। তো দেখো এই দুইটা বিন্দু তো আমরা এক্সিসের উপর ড্র করলাম, বাট এই পুরাটা দিয়ে মানে 3 প্লাস আই দুইটা দিয়ে একসাথে বোঝায় কোন বিন্দুটা? এই দুইটাকে তুমি যদি এখান থেকে টানো, এখান থেকে টানো, আবার এখান থেকে তুমি যদি টানো, তাহলে এই যে বিন্দুটা তোমরা মিট করতেছে, এই মিটিং পয়েন্ট হইতেছে মূলত আমার এই 3i প্লাস 5j দ্বারা বোঝানো হয়েছে এই বিন্দুটা। সো তুমি ধরো এই বিন্দুটার তুমি নাম দিলা এ বিন্দু, তুমি চাইলে দিতেই পারো এ বিন্দু নাম দিলা। সো পজিশন ভেক্টর মানে কি? পজিশন ভেক্টর মানে হচ্ছে এই যে 0 বিন্দুটা বা ও বিন্দুটা আছে, সে ও বিন্দু থেকে ওই এ বিন্দুর ডিরেকশনে একটা ভেক্টর ড্র করবা। ইটস লাইক দ্যাট, বাঁকা লাগতেছে যদিও, বাট এই যে ভেক্টরটা দেখতে পাচ্ছ নীল কালারের, সেই ভেক্টরটা হচ্ছে এ বিন্দুর পজিশন ভেক্টর। তো আমরা নিচের পার্টটা না এঁকে, ভেক্টরটা তো এই পর্যন্ত থেমে থাকবে না, এই ভেক্টরটার উপরের দিকেও এরকম পার্ট থাকবে। ক্লিয়ার? সো আমরা নিচের পার্টটাকে মুছে ফেলে আমরা জাস্ট উপরের পার্টটাকে রাখবো, কারণ আমাদের কাজের সুবিধার জন্য। সো দেখো এ বিন্দু বরাবর তাহলে কিন্তু আমরা ছোট্ট একটা ভেক্টরের ডিরেকশন পেলাম। তাহলে দেখো এই যে ভেক্টরের এ বিন্দুর ভেক্টরের ডিরেকশনটা যে ওই দিকেই হবে, এটা কার মাধ্যমে জানলাম?
এটা জানলাম কিন্তু আমি পুরো ভেক্টর ফিল্ডের মাধ্যমে, তাই না? ভেক্টর ফিল্ড যেটা দেওয়া ছিল বা যে ফাংশনটা দেওয়া ছিল সেই ফাংশনটায় 1,2 বসাইয়ে আমি ওই এ বিন্দুটাকে লোকেট করলাম এবং তারপরে মূল বিন্দু থেকে কানেক্ট করে দেখলাম যে আসলে বিন্দুটার বা ওইখানে থাকা ভেক্টরটার দিক কোন দিক বরাবর। এটা হচ্ছে আমার তাহলে ভেক্টর ফিল্ডের একটা বেসিক ইন্ট্রো। ওকে, সো ভেক্টর ফিল্ডের 2 ডাইমেনশনাল হইতে পারে, 3 ডাইমেনশনাল হইতে পারে। তো আমাদের 3 ডাইমেনশনাল হইলে তুমি এক্স এর মান, ওয়াই এর মান এবং জেড এর মান এই 3টা মান বসাইয়া তারপরে স্পেসের মধ্যে 3D স্পেসের মধ্যে একটা বিন্দু লোকেট করবা এবং মূল বিন্দু থেকে ওই বিন্দুর দিক বরাবরে একটা পজিশন ভেক্টরকে ড্র করবা এবং সেটা হচ্ছে ওই বিন্দুর পজিশন ভেক্টর। যেহেতু আমরা গ্রিনস থিওরাম 2 ডাইমেনশনাল, সো আমরা এখানে মোটামুটি এটা দিয়ে ব্যাখ্যাটা অফ রাখতেছি আর কি। তো দেখো আমি একটা ডোমেন বসাইলাম 1,2, যার কারণে আমি ওই বিন্দুটাকে খুঁজে পেলাম, এই বিন্দুটাকে খুঁজে পেলাম এবং আমার পুরো ভেক্টরটার লুকটা হয়ে গেছে এমন দেখতে যে কোন দিক বরাবর ভেক্টরটা যাবে পুরো জিনিসটা দেখা যাচ্ছে। ওকে, তো এখন যদি আমি দেখি যে আমি অন্যান্য বিন্দু এমন যেহেতু একটা বিন্দুতে এরকম পাইলাম, তার মানে প্রত্যেকটা বিন্দুতে এখানে যতগুলো বিন্দু আমি পাবো, এখানে আমি যতগুলো বিন্দু, তুমি যদি এখানে ধরো, তো ধরো এই বিন্দুটার তুমি একটা পজিশন ভেক্টর পাইলে এই দিক বরাবর। আবার তুমি ধরো এখানে ধরলা, তুমি এই দিক বরাবর এখানে পজিশন ভেক্টর পাইলা। তুমি এখানে ধরবা, এই দিক বরাবর একটা পজিশন ভেক্টর পাইলা। আবার তুমি এখানে ধরবা, এই দিক বরাবর একটা পজিশন ভেক্টর পাইলা, তাই না? তুমি যদি এই দিক ডাইমেনশনটাকে একটু বড় ছোট করো, তাহলে তুমি এই দিকে ধরলেও তুমি হয়তো এই দিক বরাবর একটা ডিরেকশন পাবো ভেক্টরের। সো এই যে প্রত্যেকটা পয়েন্টে কোনো একটা ছোট ভেক্টরের ডিরেকশনটা কোন দিক বরাবর, এই জিনিসগুলোকে বের করার জন্য, এই জিনিসটাকে ফাইন্ড আউট করার জন্য যে ইকুয়েশন দেওয়া থাকে, ওই ইকুয়েশনটাই হচ্ছে মূলত ভেক্টর ফিল্ড। ব্যাপারটা বুঝতে পারছি? ওকে, এটা ছিল অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বা মানে ম্যাথমেটিক্সের কথাবার্তা। বাট ইন রিয়েল লাইফ ব্যাপারটা কেমন? ইন রিয়েল লাইফ ব্যাপারটা হচ্ছে এই যে ভেক্টর ফিল্ড দেখতে পাচ্ছ, এটা হইতে পারে কোনো একটা ইলেকট্রিক ফিল্ড, অথবা হইতে পারে কোনো একটা ম্যাগনেটিক ফিল্ড, অথবা ধরো তুমি নদীর স্রোতের মধ্যে কোথাও একটা, অথবা সেই নদীর স্রোতের বেগের ফিল্ড, হ্যাঁ, অথবা তুমি বলতে পারো যে তুমি একটা জায়গায় দাঁড়ানো আছো, সেই জায়গায় প্রচুর বাতাস, সো সেই বাতাসের যে বেগ বা ভেলোসিটি, সেই বেগের ফিল্ড এমন হইতে পারে। তো এই প্রত্যেকটা জিনিসকে আমরা একটা ভেক্টর ফিল্ডের মাধ্যমে লোকেট করি। ওকে, তো ধরো যে তুমি এই যে আমরা গ্রাফটাকে ড্র করলাম, এই গ্রাফটাকে আমি আবার ফার্দার ড্র করি কাজের সুবিধার জন্য। সো ধরো আমি এখানে আবার ড্র করলাম, দিস ইজ এক্স অ্যাক্সিস অ্যান্ড এখান থেকে আমার এই পর্যন্ত এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। এখন ধরো যে এই অ্যাক্সিসের মধ্যে তোমার ধরো যে আমার যে রিজিয়নটা আসলো এক্স এবং ওয়াই মিলে যে জায়গাটা আসলো, এই যে মাঝখানে খালি জায়গাটা, সেই খালি জায়গাটা ধরো যে কোনো একটা রুম বা কোনো একটা জায়গা যেখানে প্রচুর বাতাস বইতেছে, হ্যাঁ, বা ধরো ওইটা একটা তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানে কি বলো? ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে আমার একটা ফিল্ড, যে ফিল্ডের মধ্যে ছোটোখাটো কোনো চার্জ আসলে, 1 কুলম্ব চার্জ বা অন্য বেশি কুলম্বের চার্জ আসলে, সেই ইলেকট্রিক ফিল্ড ওই চার্জের উপরে একটা বল প্রয়োগ করে বা একটা ধাক্কা দেয়। তো তুমি ধরো আমার 1 কুলম্ব চার্জ, তুমি যদি এটাকে ইলেকট্রিক ফিল্ড কল্পনা করো, কাইন্ড অফ তুমি যদি এটাকে ধরো যে ইলেকট্রিক ফিল্ড ধরে নিলা, ইলেকট্রিক ফিল্ড ধরে নিলা, তো ইলেকট্রিক ফিল্ড ধরে নিলে তুমি ধরো এখানে একটা বিন্দু লোকেট করলা। এখন এই বিন্দুর বরাবর তুমি ধরো 1 কুলম্ব চার্জকে রাখলা। 1 কুলম্ব চার্জকে রাখলে এই যে ইলেকট্রিক ফিল্ডের কারণে, এরকম ইলেকট্রিক ফিল্ড এখানে অনেক দিকে কাজ করতেছে, হ্যাঁ, এই দিকে কাজ করতেছে, ওই দিকে কাজ করতেছে বিভিন্ন। এখন এই পয়েন্টটাতে, যে পয়েন্টটাকে আমি বিন্দু দিয়ে দেখাইলাম, ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের দিক যে দিক বরাবর হইতে পারে, ধরো এই নিচের দিকে হইতে পারে। তো এই জন্য ইলেকট্রিক ফিল্ডের দিকের কারণে এই বিন্দুতে থাকা যে চার্জটা 1 কুলম্ব চার্জটা, সেই চার্জটাকে ধাক্কা দিয়ে ওই ফিল্ডের ডিরেকশনে নিয়ে আসবে। বুঝতে পারছি কথা? ইলেকট্রিক ফিল্ডের কাজ হচ্ছে এটা। এখন এই 1 কুলম্ব চার্জটা ধরো ওইখানে না থেকে এমন একটা জায়গায় আসলো যে এই জায়গায় ফিল্ডের ডিরেকশনটা এইদিকে, তো সেই চার্জটা এখানে আসলে তখন আর সে আগের মতো নিচে নামবে না, সে এবার এই দিক বরাবর উপর দিকে উঠে যাবে। ওকে, সো ধরো এবার এখান থেকে না এসে সে এইখানে কোনো একটা বিন্দুতে আসলো, সেই দিক বরাবর ফিল্ড কাজ করতে ধরো সোজা উপরের দিকে। সো 1 কুলম্ব চার্জটা যদি এখানে আসে, পজিটিভ 1 কুলম্ব চার্জ, তাহলে সে উপরের দিকে চলে যাবে। এইটাই হচ্ছে কোনো একটা রিজিয়নে বা কোনো একটা জায়গায় কোনো একটা ভেক্টর ফিল্ড থাকলে, সেটা হইতে পারে ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড, কিছু একটা হইতে পারে। তো সেই জায়গায় কোনো একটা বিন্দু গেলে বা পার্টিকেল গেলে তার উপর একটা প্রভাব বিস্তার করে। হ্যাঁ, এটাই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের কাজ। যদি ইলেকট্রিক ফিল্ড না হয়ে ম্যাগনেটিক ফিল্ড হইতো, তাহলে তুমি এই মাঝখানে কোনো জায়গায় যদি একটা ম্যাগনেট রাখতা, তাহলে সেই ম্যাগনেটটা এই জায়গার ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন অনুযায়ী ধাক্কা খেয়ে দিকে চলে যেত বিভিন্ন দিকে, তো যেদিকে ইচ্ছে সেদিকে যেতে পারে। আচ্ছা, এখন ধরো তুমি ইলেকট্রিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড খুব জটিল বিষয় লাগলে তুমি ধরে নাও
যেটা কোনো নদীর পানির মধ্যবর্তী একটা জায়গা, বা তুমি নদীর মাঝখানে পড়ে গেছো, সেখানে একটা জায়গা। তো ওইখানের যে জায়গাটা আছে সেই জায়গার নদীর পানিগুলো স্রোতের দিকটা একদিকে না, স্রোতটা ধরে ঘুরতেছে, কোনো একটা জায়গায় ঘুরতেছে, কোনো একটা জায়গায় সোজা যেতেছে স্রোতের দিকটা, আবার কোনো জায়গায় অন্যদিকে যাইতেছে, এমন থাকে কিন্তু মাঝে মধ্যে দেখবো যে বড় বড় নদীতে মাঝখানে পানির ঘোলটা ডিফারেন্ট হয়। সো তুমি ধরো এই পুরা জিনিসটাকে তুমি ধরো যে এটা হচ্ছে একটা নদীর মধ্যবর্তী জায়গা। সো সেই নদীর মধ্যবর্তী জায়গাতে তুমি ধরো এখানে পড়ে গেলা, বা তুমি এখানে দাঁড়িয়ে আসো, বাট ডুবে গেছো আর কি কাইন্ড অফ। তো এখন আসার পরে যদি এইখানের এই পয়েন্টটাতে আমার সেই যে স্রোতের যে ফিল্ড বা স্রোতটাকে যে ভেক্টর ফিল্ডের মাধ্যমে আমরা বুঝাবো, সেই ফিল্ড বরাবর যদি আমরা এই বিন্দুটাকে ডোমেইন আকারে দেই, তাহলে ওইটার ডিরেকশন যেই দিকে আসবে এখানে তুমি থাকলে তোমাকে ঠিক সেই দিক বরাবর নিয়ে যাবে। বুঝতে পারছি কথা? তো ধরো এখানে তুমি আসো, তোমাকে পানিতে তো আর ভাসা যায় না বা কাইন্ড অফ কিছু একটা, তো তোমাকে এই দিক বরাবর নিয়ে যাবে। ওকে, আবার তুমি যদি ধরো যে এই পয়েন্টে তুমি পড়ে গেছো, তখন তোমাকে মুভ করে এই দিকেও নিয়ে যেতে পারে। আবার তুমি এখানে আসো, তোমাকে এই দিকেও নিয়ে যেতে পারে, যে কোনো দিকে নিতে পারে চাইলে। এটা হচ্ছে ভেক্টর ফিল্ডের কাজ। অর্থাৎ কোনো একটা স্পেসিফিক রিজিয়নে ইলেকট্রিক ফিল্ড বলো, ম্যাগনেটিক ফিল্ড বলো, বা যে কোনো জিনিস বলো, বাতাস বলো, এটা বলো সেটা বলো, ওরা যে প্রভাবটা বিস্তার করে প্রত্যেকটা পার্টিকুলার পয়েন্টে, সেই প্রত্যেকটা পয়েন্টের সেই প্রভাবটাকে মেজার করার জন্য বা ওই জায়গাটার সম্পর্কে একটা ধারণা পাওয়ার জন্য যে ফিল্ড ফাংশনটা দেওয়া হয় বা যে ফাংশনটা দেওয়া হয়, সেই ফাংশনটাই হচ্ছে আমাদের ভেক্টর ফিল্ড। আই থিঙ্ক আমি ভেক্টর ফিল্ডের কনসেপ্টটাকে বুঝাইতে পারছি প্রপারলি। ওকে, নেক্সট টপিক হচ্ছে আমাদের, দেখো ভেক্টর ফিল্ড নিয়ে কথাবার্তা শেষ হলো। তার মানে ভেক্টর ফিল্ডকে এই যে উপরে দেখতে পাচ্ছ এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু পি অফ এক্স ওয়াই এবং কিউ অফ এক্স ওয়াই আই, যে এগুলোর মাধ্যমে যে প্রথমে এটার মাধ্যমে প্রকাশ করা হয় একটা ভেক্টর ফিল্ডকে। ওকে, দেন আমরা পরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের পজিশন ভেক্টর অফ এ কার্ভ। পজিশন ভেক্টর অফ এ কার্ভ, সরি। তো এই পজিশন ভেক্টর অফ এ কার্ভ এটা বোঝার জন্য আমাদেরকে আবার একটা চিত্র ড্র করতে হবে। তো ধরো, তো 2 নম্বর টপিকটা আগে লিখে ফেলে, কি পড়াচ্ছি আমরা এখন, যে পজিশন ভেক্টর অফ এ কার্ভ or a path। হ্যাঁ, কিসের মাধ্যমে? থ্রু প্যারামিটারের মাধ্যমে প্রকাশ করব। ওকে, সো ধরে নাও এটা হচ্ছে আমাদের এক্স এক্সিস অ্যান্ড এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এবং এই দুইটা ডিরেকশন বরাবরই অনেকগুলো ধরো আমার ভেক্টর আছে, অনেকগুলো ভেক্টর ফিল্ড আছে। তো পুরোটা রিজনটা একটা ভেক্টর ফিল্ড কাজ করে আর কি। তো তার ডিরেকশন ধরো আমি টুকিটাকে কয়েকটা দেখাই দিলাম, এটাই দিক বরাবর, এটাই দিক বরাবর, ওইটাই দিক বরাবর, ওইটাই দিক বরাবর, এমন হইতেই পারে চাইলে, এটাই দিক বরাবর, এটাই দিক বরাবর, এমন হইতে পারে। তো তুমি ডিসাইড করলা এই ভেক্টর ফিল্ডের মধ্যবর্তী ভেক্টর ফিল্ডকে তুমি যদি সেই বাতাস ধরো বাতাস ধরলা যে এই পয়েন্টে থাকলে, অমুক পয়েন্টে থাকলে বাতাসের মানটা অমুক দিকে, এই পয়েন্টে থাকলে বাতাসের মানটা ওই দিকে, এই পয়েন্টে থাকলে বাতাসের মানটা নিচের দিকে, সেরকম বাতাস বিভিন্ন ডিরেকশনে কাজ করতেছে। এমন অবস্থায় তুমি কি চিন্তা করলা, তুমি এইখানের জায়গাটা থেকে এই পয়েন্টের নাম দাও, ধরো এই পয়েন্ট। সো তুমি আপাতত এই পয়েন্টে আসো, সেই পয়েন্ট থেকে তুমি ঘুরে ফিরে তুমি ধরো যে বি পয়েন্টে আসবা। এখানে অন্য একটা পয়েন্টের নাম দাও, দিস ইজ বি পয়েন্ট। তো তোমার টার্গেট হচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাওয়া, এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যাওয়া। সো তুমি এখান থেকে যাবা। এখন তুমি যে এই যে বাঁকা একটা রাস্তা বরাবর যাচ্ছ, সেই রাস্তাটাই হচ্ছে আমাদের সেই যে কার্ভটা। ওকে, এই কার্ভটা বা পাথ যেটাই বলো, এই পথটা দিয়েই তো এই অ্যালং উইথ দিস পাথ আমরা এই পয়েন্ট থেকে বি পয়েন্টে গেছি, বা আমি গেছি, কেউ একজন গেল। তো এখন সেই কার্ভটাকে যদি আমরা বের করতে চাই, কীভাবে বের করব? দেখো, এই কার্ভটাকে বের করার টেকনিক হচ্ছে পুরা এটাকে পজিশন ভেক্টর বলা হয়। কার্ভের পজিশন ভেক্টরকে তুমি ধরো আর দিয়ে প্রকাশ করলা, দিস ইজ দ্য ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটা হচ্ছে তোমার টি এর মাধ্যমে আমরা বের করব। টি একটা প্যারামিটার, তো টি এর সাথে গ্রাফের সাথে কোনো সম্পর্ক নেই। টি এর মানটা হচ্ছে আরবিটারি মান, আমরা যে কোনো মুহূর্তে ধরে নেব যে কোনো মান আর কি। সো আর ইকুয়াল টু এক্স, which is also a function of t, and there is a unit vector I, and y
is a function of t and there is unit vector z. তো তুমি ধরো তুমি মনে মনে ধরে নিলা t এর মানটা 1, তো t এর মানটা 1 হইলে এই যে এখানে পুরো ফাংশন x of t দেখতে পাচ্ছ, সেই ফাংশনটাকে তুমি এরকম ধরে নাও যে এই পুরোটার পরিবর্তে and y of t এর পরিবর্তে তুমি এখানে একটা ফাংশন লেখো, x of t এর পরিবর্তে তুমি লিখবা যে ধরো 2 times t। এই 2 times t একটা ফাংশন, সেই ফাংশনটাকে আমরা x নাম দিলাম, মানে x নাম দিলাম, and এই ফাংশনটার ভেরিয়েবল t এটা আমরা এখানে পাশে ব্র্যাকেট দিয়ে বুঝিয়ে দিলাম। তো এত সাথে i আসবে and প্লাস দিয়ে yt ফাংশনটাকে তুমি ধরো বললা যে t plus 1 বা কিছু একটা। হ্যাঁ, সো এই যে t plus 1 এটা একটা ফাংশন, যে ফাংশনটা তুমি y নাম দিলা এবং এই ফাংশনটার পাশে ব্র্যাকেট দিয়ে t দিয়ে তুমি বুঝাইলা যে আমার ফাংশন আমাদের ভেরিয়েবল হচ্ছে t, অ্যান্ড তোমাকে পাশে অবশ্যই সেই ইউনিট ভেক্টরগুলোকে দিয়ে দিতে হবে। কথা ক্লিয়ার? তো তুমি যদি t এর ধরো আরবিটারি কিছু মান ধরে নিলা, তুমি t এর মান ধরে নিলা 1, হ্যাঁ t এর মানটা তুমি 1 ধরে নিলা। if t equal to 1, t equal to 1 হলে ওই যে x of t এর মানটা কত আসে দেখো তো, 2t এর মানটা কত আসে, 2 into 1 সমান 2, সো 2 তারপরে i প্লাস তারপর হচ্ছে t এর মানটা 1 বসালে এখানেও কিন্তু 2 আসতেছে। ওকে, সো 2 of j, 2 of j। সো তখন কিন্তু আমরা এই a পয়েন্টটা পাই, তাই না? a পয়েন্টটাকে পাইলাম আমরা, যে ধরো এই বরাবর একেবারে 2 অ্যান্ড y অক্ষ বরাবর মানটা হচ্ছে 2, এখানে 1 এখানে 1। সেরকম করে আমরা এই পয়েন্টটাকে লোকেট করলাম। এখন তুমি যদি এরকম করে t এর মানটা বাড়াতে থাকো তাহলে এরকম বিভিন্ন পয়েন্ট পাবে, এই পয়েন্ট পাবে, অমুক পয়েন্ট পাবে, তমুক পয়েন্ট পাবে। সেই পয়েন্টগুলোকে তুমি যদি অ্যাড করে ফেলো তাহলে দেখবা যে সেই আমাদের কার্ভি যে লাইনটা আছে বা পাথ আছে যেটা, সেই পাথটাকে পেয়ে যাবে। তো এই জন্যই ওই আরটাকে বা এই পাথটাকে, এই কার্ভটাকে সাধারণত আর দিয়ে প্রকাশ করে, আর ইকুয়াল টু এক্স আই প্লাস ওয়াই জে। ওইখানে আমরা মাঝখানে টি এর কথাটা না লিখলাম, কারণ টি এটা তো প্যারামিটার হিসেবে কাজ করে, ওটা না লিখলেও চলবে এখানে। সো ফাইনালি আমরা এখানে বলতে পারি যে আর ভেক্টর ইজ ইকুয়াল টু বেসিক্যালি এক্স আই প্লাস ওয়াই জে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের কি পজিশন ভেক্টর অফ দ্য কার্ভ। তার মানে আমরা কি রেডি করলাম, আমরা প্রথমে ভেক্টর ফিল্ড সম্পর্কে জানলাম, ভেক্টর ফিল্ডকে কি দিয়ে প্রকাশ করে তা দেখলাম, পি অফ এক্স ওয়াই আই অ্যান্ড কিউ অফ এক্স ওয়াই জে, অ্যান্ড পরে যে টার্মটা দেখলাম সেটা হচ্ছে আমাদের আরটাকে আমরা প্রকাশ করলাম তোমার এক্স অফ আই অ্যান্ড ওয়াই অফ জে এটা দ্বারা, বা এক্স ইন্টু আই একক ভেক্টর অ্যান্ড ওয়াই ইন্টু জে সেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর। তো দুইটা টার্ম আমাদের গেল, দুইটা টার্ম সম্পর্কে আশা করি ব্যাপারটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে। অ্যান্ড দ্য থার্ড থিং ইজ লাইন ইন্টিগ্রাল মানেটা কি, লাইন ইন্টিগ্রালের মানেটা কি। ওকে, সো আমরা এখন লাইন ইন্টিগ্রাল সম্পর্কে কথা বলবো, খেয়াল করো। দ্য থার্ড থিং ইজ লাইন ইন্টিগ্রাল। ওকে, থার্ড থিং ইজ লাইন ইন্টিগ্রাল। তো সিমিলারলি আমাকে ওই কার্ভটাকে বা গ্রাফটাকে আবার একটু ড্র করতে হবে যদি প্রপারলি বুঝতে চাই। দিস ইজ এক্স এক্সিস, তো দূরে হয়ে গেছে, দিস ইজ এক্স এক্সিস। ওকে, অ্যান্ড তুমি এই পয়েন্ট বরাবর অন্য একটা বিন্দু ধরে নিলা, সেটা হচ্ছে ধরো ওয়াই এক্সিস। ঠিক আছে? এবং এখানে অনেকগুলো ভেক্টর ফিল্ড কাজ করতেছে, ধরো এই পয়েন্টে এই দিক বরাবর, এই পয়েন্টে এই দিক বরাবর, এই পয়েন্টে এই দিক বরাবর, এই পয়েন্টে এই দিক বরাবর। এই যে ফিল্ডগুলো দেখতে পাচ্ছ, ফিল্ডগুলো কাজ করতেছে, এগুলো মূলত কি বলো, বল তৈরি করে না, একটা ফোর্স ক্রিয়েট করে না, এই জন্য তো আমরা এফ দিয়ে প্রকাশ করছি, তাই না? ম্যাগনেটিক ফিল্ড কি করে, যে এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্য দিয়ে কোনো একটা ম্যাগনেট রাখলে সেই ম্যাগনেটটাকে ধাক্কা মেরে অন্য একটা দিকে সরাই ফেলবে, তাই না? এই যে ধরো এখানে ম্যাগনেটটাকে রাখলাম, এই দিক বরাবর সরাই ফেলবে, তাহলে এটাকে একটা বল না? আবার তুমি এখানে একটা চার্জ রাখলা, যদি এটা ইলেকট্রিক ফিল্ড হয় তাহলে চার্জটাকে ধাক্কা মেরে এদিকে সরাই ফেলবে, এটা একটা বল। তো এগুলো কাইন্ড অফ ফোর্স বলতে পারো। ঠিক আছে? সো তুমি যদি এটাকে ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও বা ইলেকট্রিক ফিল্ড ধরে নাও, এগুলো হচ্ছে কাইন্ড অফ ফোর্স। সেই ফোর্সের মধ্য থেকে তুমি ওই আগের মতো সেই বিন্দু থেকে তুমি যাত্রা শুরু করে তুমি ধরো যে এই পয়েন্টে আসতে যাচ্ছ, বি পয়েন্টে তুমি আসতে যাচ্ছ, এই পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে। সো এই যে তুমি কার্ভটা দেখতে পাচ্ছ বা বাঁকা যে লাইনটা দেখতে পাচ্ছ, সেই লাইনটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি বলো তো? এই বাঁকা লাইনটাকে কিন্তু আমরা বা কার্ভটাকে কিন্তু আমরা আর দিয়ে প্রকাশ করি। ওই যে কিছুক্ষণ আগে লিখলাম আমরা যে কার্ভটাকে আমরা সাধারণত আর দিয়ে প্রকাশ করি, আর ইকুয়াল টু এক্স আই। এটাকে তুমি
এভাবে না দিয়ে টুপি দাও এখানে, একক ভেক্টর xi প্লাস yj এটার মাধ্যমে। আর এই যে নীল কালারের ভেক্টর ফিল্ড দেখতে পাচ্ছ, সেই ভেক্টর ফিল্ডকে আমরা FIELD ভেক্টর ফিল্ড যেটা, সেটাকে তোমরা F দিয়ে প্রকাশ করতে পারো, and it is like P of xy and I plus Q of xy into j। তো এই যে দুইটা জিনিসকে আমরা লোকেট করলাম, সেটা কিন্তু বুঝতে পারলাম। এখন ধরো যে তুমি এই যাত্রাপথের কোনো একটা বিন্দুতে, এই বিন্দুতে ধরো আসলা, হ্যাঁ, তো এই বিন্দুতে তুমি যদি আসো, তাহলে এই বিন্দু বরাবর নিশ্চয়ই একটা ভেক্টর ফিল্ড থাকবে। তো সেই ভেক্টর ফিল্ড ধরো এই দিক বরাবর, ওকে, ঠিক আছে। আর এই যে কার্ভটা দেখতে পাচ্ছ r = xi প্লাস yj, এটাকে তুমি যদি একবার একটু ডেরিভেটিভ বের করো, এটা ডেরিভেটিভ কী হয় বলো তো? একটু আমি পরের লাইনে লিখি, মানে এখান থেকে লাইনটা একটু মুছে ফেললে ভালো হতো। রিপিট, ধরো এই যে পুরো জিনিসটাকে, সেটাকে আমরা মুভ করে, এটাকে মুভ করে আমরা উপরের দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, উপরের দিকে নিয়ে গেলাম, অ্যান্ড এটাকে মুছে ফেলে জিনিসটাকে আমরা দিয়ে ফেলবো, ঠিক আছে। সো ধরো আইটাকে এখানে দিলাম, যেটাকে এখানে দিলাম। এখন কাজ হইতেছে আমাদের যে নিচে যে কার্ভটা দেখতে পাচ্ছি, সেই কার্ভটাকে ডেরিভেটিভ বের করব। তো কোনো একটা কার্ভের ডেরিভেটিভ বের করা মানে কি বলো? ওই কার্ভটার নির্দিষ্ট একটা বিন্দুতে স্পর্শক বের করা বা স্পর্শকের ঢাল বের করা। সো ডি অফ আর যদি দেখো, তাহলে তুমি এটাকে লিখতে পারো যে ডি অফ এক্স আই প্লাস ডি অফ ওয়াই জে, ঠিক আছে কথা? তো এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা কি বলো, এই যে আরটা ঠিক আছে পুরো কার্ভটাকে বোঝায়, বাট এই ডি অফ আর দ্বারা কি বোঝায়, ডি অফ আর দ্বারা কি বোঝায়, বা ডেল আর দ্বারা কি বোঝায়? এটা ডেল আর না, অ্যাকচুয়ালি দিস ইজ ডি আর, ঠিক আছে, ডি আর লেখো, ঠিক আছে। সো ডি আর দ্বারা কি বোঝায়? ডি আর দ্বারা বোঝায় যে একটা নির্দিষ্ট বিন্দুতে যে ছোট ট্যানজেন্ট, সেই ট্যানজেন্টের মানটা। সো দিস ইজ বেসিকলি ট্যানজেন্ট, ঠিক আছে, নির্দিষ্ট বিন্দুতে আর কি। সো যেই বিন্দুটাকে, এই যে গ্রাফের মধ্যে আমরা একটা বিন্দু লোকেট করছিলাম না, সেই বিন্দুতে ধরো যে ওই যে নীল কালার দিয়ে দেখালাম, ধরো এই বিন্দুটার নাম দিল তুমি সি বিন্দু নাম দিলা। তো সি বিন্দু বরাবর ওই যে নীল কালারটা যেই দিকে, সেই দিক বরাবর মূলত কাজ করতেছে আমাদের ভেক্টর ফিল্ডের ডিরেকশনটা বা এফ ভেক্টরের ডিরেকশনটা। আর আমি এইমাত্র যে ডি আর বের করলাম, সেই ডি আরটা কাজ করতেছে ধরো এটার সাথে স্পর্শক বরাবর, একেবারে সোজা স্পর্শক বরাবর। দিস ইজ ডি আর, দিস ইজ ডি আর, ঠিক আছে। সো দেখো এই যে এফ ইন্টু ডি আর, এই এফটার সাথে এই ডি আর, তো একটা বল আমাকে বাধা দিচ্ছে, মানে নীল কালারের বলটা দেখো আমাকে ডিস্ট্র্যাক্টেড করে ফেলতে যাচ্ছে। সি বিন্দুতে থাকা চার্জটাকে, অথবা তুমি থাকুক যেই থাকুক না কেন, তাকে ওরা ডিস্ট্র্যাক্টেড করে অন্যদিকে নিয়ে যেতে চাইতেছে। বাট সি বিন্দুতে থাকা যে বিন্দুটা, বা তুমি এখানে বলতে পারো কোনো একটা ম্যাটার, কোনো একটা মানুষ বা কোনো একটা কিছু, যেটা ওই যে নীল কমলা কালারের যে পাথ, সেই পাথ বরাবর যেতে যাচ্ছে, বাট নীল কালারের আমাদের ভেক্টর ফিল্ড তাকে ডিস্ট্র্যাক্টেড করে ফেলতে চাইতেছে। তো এখন ওই ডিস্ট্রাকশনটাকে নালিফাই করে পাথ বরাবর চলে যাওয়ার জন্য তাকে নিশ্চয়ই কোনো কাজ করতে হবে। কাজ করেই তো ওই এক্সট্রা যে ফিল্ড, সেই ফিল্ডটাকে নালিফাই করতে হবে। সো সেই কাজের মানটা আসলে আমরা কীভাবে বের করব? আমরা জানি যে ফিল্ডের সাথে ডিআরটাকে গুণ করলে কিন্তু কাজের মানটা আমরা পেয়ে যাবো। কারণ আমরা জানি এফ ইকুয়াল টু কি, ডাব্লিউ ইকুয়াল টু কি, এফ এস, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা সরণ। তো ডিআরটা সরণের কাজ করতেছে এখানে, আর এফটা হচ্ছে ফোর্স। তো তুমি ফাইনালি লিখতে পারো যে এখানে যে ওয়ার্ক ডান হইতেছে বা কাজ হইতেছে, সেই কাজের মানটা ওই নির্দিষ্ট বিন্দু সি বিন্দুতে স্পেসিফিক কাজের মানটা হচ্ছে এফ ভেক্টর। আমরা জানি যে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, দ্যাট মিনস, একটু বলে দেখেন এখানে যাদের মনে নেই আর কি, ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা, দ্যাট মিনস এফ এবং এস যদি ভেক্টর আকারে লেখো, তাহলে তাদের মধ্যে কি বোঝায়? ডট প্রোডাক্ট বোঝায়। আমরা জানি যে ডট গুণের পরে কি আসে? কস থিটা আসে, আর ক্রস গুণ আসে সাইন থিটা আসে। তো যেহেতু ডাব্লিউ ইকুয়াল টু ডট গুণন, তার মানে আমরা এখানেও ডট গুণনটা লিখব। সো ওয়ার্ক অ্যাট এ স্পেসিফিক পয়েন্ট সি, ওয়ার্ক অ্যাট দ্য পয়েন্ট সি, এটাই তুমি লিখতে পারো কাজের পরিমাণটাকে এফ ভেক্টরের সাথে ডট করবা ডিআর ভেক্টরটাকে। বুঝতে পারছি কথা?
কারণ আমরা জানি এফ ভেক্টরটা হচ্ছে ফোর্স আর ডি এটা ডিসপ্লেসমেন্ট, যেটা ওই পার্টিকুলার পয়েন্ট সি বিন্দুতে ও এই কাজটা করবে। এখন ওই যে সি বিন্দুতে থাকা যে ম্যাটারটা বা যে বস্তুটা, যে চার্জটা, যে ম্যাগনেটটা, সে কি সি বিন্দুতে থাকলে এরকম এক্সট্রা একটা ফিল্ডের জন্য বাইরের দিকে ফোর্স অনুভব করবে? মানে ওই সি বিন্দুতেই কি এই ঘটনাটা ঘটে যে তাকে ডিস্ট্রাক্টেড করে ফেলবে? এই ঘটনা তো পুরো এন্টায়ার লাইনে করে, মানে এ থেকে বিতে যাওয়ার যে কার্ভ রাস্তাটা, সে পুরো রাস্তাটা জুড়েই করে, তাই না? তার মানে আমার পুরো রাস্তাটা জুড়েই তো এই যে কাজটা করতে হবে বা কাজের মানটা কতটা বের করতে হবে। দ্যাট মিনস আমি যদি একটা নির্দিষ্ট একটা পয়েন্টে বের করলাম, সেই পয়েন্টটাকে এবার আমি ইন্টিগ্রেট করব। সেই পয়েন্টটা কী করব? ইন্টিগ্রেট করব, তাহলে আমি টোটাল লাইনের ভেতরের কাজটা পেয়ে যাব। সো আমি এটা লিখতে পারি যে নাও ওয়ার্ক at the entire curve or you can say entire line, ওই লাইনটাতে যে কাজের মানটা সেটা হইতেছে f ভেক্টরের সাথে dr ভেক্টরের ডট গুণন, সেই জিনিসটাকে আমরা ইন্টিগ্রেট করব from lower limit a to upper limit b। বুঝতে পারছি কথা? তো এই জিনিসটাকে বলা হয় আমার যে তোমার লাইন ইন্টিগ্রাল। লাইন ইন্টিগ্রালটা এইভাবে করতে হয় এ থেকে বি। এখন এখানে ডিফারেন্ট একটা ঘটনা ঘটতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে লাইন ইন্টিগ্রাল মানে হচ্ছে কোনো একটা ভেক্টর ফিল্ডে লাইন ইন্টিগ্রাল বের করা মানে হচ্ছে মূলত কাজের অ্যামাউন্ট বের করা, যে এখান থেকে এতটুকু যাইতে এ থেকে বি পরিমাণ যাইতে ওই ওদের ভেক্টর ফিল্ডের কারণে যে ডিস্ট্রাকশনটা আসতো আমাদের, সেই ডিস্ট্রাকশনটাকে নালিফাই করার জন্য যে আমাদের এক্সট্রা কাজ করতে হয়, সেই কাজের পরিমাণটাই হচ্ছে লাইন ইন্টিগ্রালের মাধ্যমে আমরা বের করি মূলত। আর লাইন ইন্টিগ্রাল দ্বারা কি বুঝেছে? ওই যে একটা সিঙ্গেল ইন্টিগ্রাল ব্যবহার করছি এ থেকে বি লাইন পর্যন্ত, এই জন্য এটাকে লাইন ইন্টিগ্রাল বলা হয়। এখন ঘটনাটা যদি এমন ঘটতো যে ধরো এ পয়েন্টে থাকা বিন্দুটা বা বস্তুটা বা চার্জটা বা ম্যাগনেটটা কিছু একটা, সে এ থেকে বি পয়েন্টে গিয়ে থেমে না থেকে ও কী করলো? বি পয়েন্ট থেকে রোটেট করে আবার একেবারে এ পয়েন্টে ব্যাক আসলো। ধরো এখান থেকে রোটেট করে সে এ পয়েন্টে আবার ব্যাক আসলো। তাও দেখো প্রথমে এ থেকে বিতে গেল, পরে বি থেকে এতে আসলো। ওকে, আর মনে রাখবো সবসময় আমরা যেখানে এই চ্যাপ্টারে যে কাজগুলো করতে সেগুলো সব কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন আর কি, ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। সো এ থেকে বি এর দিকে জার্নির ডিরেকশনটা ছিল এই দিক বরাবর, অ্যান্ড বি থেকে এর দিকে আসার ডিরেকশনটা কেন বরাবর? এই দিক বরাবর। ওকে, সো বি থেকে এর দিকে আসার ডিরেকশনটা এই দিক বরাবর। এখন তাহলে এ থেকে বিতে গেল, ফার্দার বি থেকে আবার এতে আসলো। তাহলে কি করলো সে? এই যে পুরো লাইনটাকেই তো রোটেট করে ফেললো, পুরো বন্ধ হয়ে গেল না? ওখান এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, প্রথমে নীল শুধু কমলাকার রাস্তাটা ছিল ওপেন একটা কার্ভ, তাই না? ওপেন একটা পাথ বলতে পারো। কিন্তু যখন আমরা ওই বি থেকে এতে আবার চলে আসলো, তখন কিন্তু পাথটা আর ওপেন নাই, এটা কিন্তু ক্লোজড হয়ে গেছে, তাই না? বদ্ধ একটা পাথ হয়ে গেছে। তো এখন এই বদ্ধ পাথের পুরা জায়গাটা জুড়ে যতটুকু কাজ করতে হয়েছে, সেটাকে যদি আমরা কীভাবে আবার বের করতে চাই, তাহলে আমরা কী করতে হবে? এই যে এ বি এর সাথে আবার আমরা কী করবে? বি থেকে এ পর্যন্ত আসতে কতটুকু কাজ করতে হয়েছে সেটাকেও অ্যাড করতে হবে। তো এটাকে আমরা ওইভাবে অ্যাড না করে আমরা ডিরেক্টলি লিখতে পারি যে যেহেতু পাথটা এখন ক্লোজড হয়ে গেছে, তো আমরা এরকম করে লিখতে পারি নিচে যে নাও ওয়ার্ক at the closed, আবার বলতেছি ক্লোজড কেন বলতেছি? কারণ এ থেকে যাত্রা করে বিতে থেমে থাকি নাই, বি থেকে ঘুরে ফিরে আবার এতে আসছি, মানে রাস্তাটা ক্লোজড হয়ে গেছে আর কি। পুরো রাস্তাটাকে পুরো একটা লুপ তৈরি করে ফেলছি আমরা, এই জন্য লুপের ক্ষেত্রে ক্লোজড শব্দটা আসে। ওয়ার্ক অ্যাট দ্য ক্লোজড কার্ভ or you can closed line or you can closed path, এই পুরো জায়গা জুড়ে যে কাজের মানটা, সেই কাজের মানটাকে যদি আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে লিখতে চাই, এটা দেখতে হচ্ছে এরকম ইন্টিগ্রেশন দিয়ে মাঝখানে একটা গোল্লা দিবা এরকম, এটা তারা ক্লোজড ইন্টিগ্রাল বোঝায়। মানে এই যেমন ধরো গোল্লার একটা পয়েন্ট তুমি ধরো আইডেন্টিফাই করলা, ধরো এখানে একটা পয়েন্ট তুমি ধরে নিলা, ওকে, ধরো এইখানে পয়েন্ট একটা ধরে নিলা, এই পয়েন্ট, সো এই পয়েন্ট থেকে যাত্রা করে ঘুরে ফিরে এই দিক বরাবর যাচ্ছে, ঘুরে ফিরে আবার একেবারে এখানে ব্যাক আসছে আগের পয়েন্টটাতে, এই যে আগের পয়েন্টটাতে আবার একেবারে ব্যাক আসছে। তো এই জিনিসটাকে আমরা এইভাবে ক্লোজড কার্ভ দিয়ে লিখি আর কি। বুঝতে পারছি কথা? এবং ভেতরের কম্পোনেন্ট কিন্তু চেঞ্জ হবে না, এখানে আগের মতোই থেকে যাবে এফ ডট ডিআর ভেক্টর। ক্লিয়ার? আর এই যে বদ্ধ পাথ, সেই পাথটাকে তুমি যদি পুরো পাথটাকে সি দিয়ে প্রকাশ করো, পুরো কার্ভটাকে,
তুমি ধরো পুরো কার্ভটাকে তুমি সি দিয়ে প্রকাশ করলো, এটা তোমার উপর নির্ভর করে, তুমি সি দিয়ে প্রকাশ করলো, তুমি নিচে এখানে লিখে দিবা সি। বুঝতে পারছি কথা? এটা লিখতে পারো। আচ্ছা, এখন মাঝে মধ্যে তুমি যদি কোনো ফরেন বই থেকে পড়ো এই গ্রিনস থিওরেমটা, তাহলে দেখবা যে এই যে সি এটাকে আরও ডিফারেন্টলি মাঝে মধ্যে ওরা লেখে। কীভাবে লেখে আমি যদি একটু দেখাতে চাই, তাহলে হচ্ছে এই যে সিটা দেখতে পাচ্ছ, সি দ্বারা এই যে পাশের মানে গ্রাফের দিকে খেয়াল করো, গ্রাফের দিকে এই যে পুরো কার্ভটা দেখতে পাচ্ছ, এই যে পুরো কার্ভটা, সেই কার্ভের যে লাইনটা, সেই লাইনটার বাদে মানে এক্সক্লুডিং দ্য লাইন, ভেতরে তো একটা সারফেস আছে, একটা তল আছে। তো সেই তলটাকে তুমি যদি ধরো একটু আমি পেন্সিল টাইপ কালার দিয়ে দেখাই, যে ভেতরের তলটা, এই যে এন্টায়ার তল যেটা আছে, হ্যাঁ, এই তলটাকে আমরা মাঝে মধ্যে ধরো আর দিয়ে প্রকাশ করতে পারি। অনেক সময় আর দিয়ে প্রকাশ না করে অনেক সময় ডি দিয়ে প্রকাশ করে, অনেক কিছু দিয়ে প্রকাশ করতে পারে। তো তুমি ধরো যে মাঝখানে তলটাকে তুমি ডি দিয়ে প্রকাশ করবা, ধরো করলা। তো তলটাকে বুঝিও, পুরো তলটাকে আমি জাস্ট একটা নাম দিলাম ডি। এখানে ডি কিন্তু কোনো বিন্দু বোঝায় না, কিছুই বোঝায় না, পুরো তলটাকে বুঝাইছে। তো তখন এই তলটাকে তুমি যদি ডি নাম দাও, তাহলে এই যে কার্ভের যে বাইরের লাইনটা মানে বাউন্ডারিটা, সেই বাউন্ডারি তুমি সি দিয়ে প্রকাশ করছো না, এই বাউন্ডারিটাকে অন্য একটা জিনিস দিয়ে লেখা যায়, সেটা হচ্ছে ডেল অফ ডি। এখানে ডেল দ্বারা কোনো মানে ডিফারেন্সিয়েশন বোঝায় নেই, কিছুই বোঝা নেই। এই ডেল শব্দটার মানে হচ্ছে বাউন্ডারি। ডেল শব্দটার মানে এখানে কি বুঝাইছে? বাউন্ডারি বুঝাইছে। সো বাউন্ডারি অফ ডি সারফেস, বাউন্ডারি অফ ডি সারফেস উইচ ইজ বেসিক্যালি সি। তো সি এর পরিবর্তে অনেক সময় অনেক ফরেন বইতে চাইলে এখানে এরকম লিখে ফেলতে পারে, যে ধরো এখানে ক্লোজড ইন্টিগ্রাল দিল, দেওয়ার পরে নিচে সি না লিখে ওরা ডেল লিখে, তারপরে এখানে ডি লিখলো, অ্যান্ড এখানে এফ দিল ডট ডি আর ভেক্টর। এইটা যে কথা, উপরের লাইনটা কিন্তু একই কথা। সো ডোন্ট বি কনফিউজড। সো আমি আশা করি যে লাইন ইন্টিগ্রাল দ্বারা মূলত কি বোঝায় এই জিনিসটা কিন্তু বুঝে গেছে। তাহলে দেখো, কোনো একটা ভেক্টর ফিল্ডে কোনো একটা পার্টিকুলার লাইন বরাবর কোনো একটা পার্টিকেল যদি মুভ করে, সে এ থেকে বিতে মুভ করলো এবং বি থেকে ফার্দার এতে চলে আসলো, এই টোটাল ঘটনাটার যদি আমরা লাইন ইন্টিগ্রাল বের করি, লাইন ইন্টিগ্রাল মানে হচ্ছে ওই ভেক্টর ফিল্ড এফ এর সাথে এই যে ক্লোজড কার্ভ, যেটা কার্ভটাকে আমরা আর দিয়ে প্রকাশ করছি বা পরে আমরা সি দিয়ে প্রকাশ করছি, ওই আরটাই কিন্তু মূলত সি আর কি। সিটা প্রথমে যেহেতু পুরো একটা ওপেন পাথ ছিল, যেমন আমরা আর দিয়ে প্রকাশ করছিলাম, পাথটাকে ক্লোজড করে ফেলছি, এই জন্য আমরা সি দিয়ে প্রকাশ করছি, যে ক্লোজড পাথ আর কি। তো সি দিয়ে প্রকাশ করছি, সেই ভেক্টর ফিল্ড এফ এর সাথে তুমি যদি সি এর যে ডেরিভেটিভটা বা সিটাকে তুমি যদি মাল্টিপ্লাই করো, এটা মূলত কাজ করা বোঝায়। কোনো একটা পার্টিকেল এ থেকে বিতে এবং বি থেকে ফার্দার এতে আসতে ওই যে বাইরের ভেক্টর ফিল্ডের কারণে যে ডিস্ট্রাকশনটা সৃষ্টি হইতো, সেটাকে এড়াইয়ে আবার এইখানে চলে আসতে তার নিশ্চয়ই এক্সট্রা কিছু কাজ করতে হয়েছে। সেই কাজের অ্যামাউন্টটা আমরা মূলত বের করি কিসের মাধ্যমে? লাইন ইন্টিগ্রালের মাধ্যমে। তো দেখো, লাইন ইন্টিগ্রালের মাধ্যমে তো আমরা কাজের অ্যামাউন্ট বের করে ফেলতে পারি, এটা তো ঠিক আছে। বাট গ্রিনস আসলে কি বলছে? গ্রিনসের মেইন কাহিনী ছিল যে এই কাজটাকে মানে অ্যামাউন্টটাকে আমরা এই বাউন্ডারি দিয়ে বা যে বাউন্ডারি লাইনটা আছে সেই লাইনটাকে ইন্টিগ্রেট করে এভাবে তো করতে পারি, বাট আরও ডিফারেন্টলি প্রকাশ করা যায়। কিসের মাধ্যমে প্রকাশ করা যায়? সেটা হচ্ছে কার্লের মাধ্যমে। হ্যাঁ, এইটাই হচ্ছে এই যে পুরো থিওরিটার মূল কাহিনী, যে লাইন ইন্টিগ্রালের সাথে সারফেস ইন্টিগ্রালের একটা মিল বের করা। তো সারফেস ইন্টিগ্রাল মানে ডাবল ইন্টিগ্রাল আর কি। আমরা আসতেছি মূলত সারফেস ইন্টিগ্রাল দ্বারা এখানে মূলত কার্লের কাহিনীকে বোঝানো হয়েছে। তো বিষয়টা আমরা পরবর্তীতে দেখতেছি আর কি এখন। তো দেখো, তো আমাদের তিনটা টপিক গেল। লাইন ইন্টিগ্রাল মানে কি? কাজের পরিমাণটা, এটা তোমাকে মাথায় রাখতে হবে। অ্যান্ড দ্য ফোর্থ ওয়ান ইজ কার্ল। হোয়াট ইজ কার্ল? তো আগে কার্ল নিয়ে একটু প্রিলি কথাবার্তা বলে নিই, যদিও কার্লটা এটার সাথে খুব বেশি প্রাসঙ্গিক না, মানে এটার মধ্যে তুমি জিওমেট্রিক্যাল কোনো ইন্টারপ্রিটেশন পাবা না, তবে কার্ল সম্পর্কে এখানে জানাটা দরকার। না জানলে এই টপিকটাই কমপ্লিট হয় না আর কি। ওকে, the fourth topic is basically curl. Okay, so curl. এখন আমার কোশ্চেন হইতেছে, কোনো একটা জিনিসের বা কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল বের করার মাধ্যমে তুমি আসলে কি জানতে পারো? তো এটাকে বলা হয় মানে কার্ল, এরকম করে বলা হয় যে কার্ল অলওয়েজ deal with sense of rotation
of the vector field ঠিক আছে। সো তার মানে কি বুঝাইলো, আমার কোনো একটা ভেক্টর ফিল্ডের কার্ল বের করা মানে হইতেছে সেন্স অফ রোটেশন, অর্থাৎ সে ভেক্টর ফিল্ডগুলো কি রোটেট করতেছে কিনা, রোটেট করলে বেশি স্পিডে করতেছে নাকি কম স্পিডে করতেছে, এখন ক্লকওয়াইজ করতেছে নাকি অ্যান্টি ক্লকওয়াইজ করতেছে। মানে ধরো এখানে যে আমরা দেখতে পাচ্ছিলাম না, এই যে এখানে পুরো একটা যদি এক্সিস ড্র করি ফার্দার, দিস ইজ এক্স অ্যান্ড দিস ইজ আওয়ার ওয়াই, অ্যান্ড এখানে তুমি ধরো কারণ এখানে ফাংশনটা বা ভেক্টর ফিল্ডটা এমন থাকতে পারে, এরকম থাকতে পারে, এখানে এই পয়েন্টে এমন থাকতে পারে, এই পয়েন্টে এমন থাকতে পারে, এই পয়েন্টে এমন থাকতে পারে। তাহলে দেখো তো, তুমি যদি এই ফিল্ডের মধ্যে কোনো একটা পার্টিকেল রাখো, সে এখানে তুমি একটা কাঠি টাইপের কিছু বসাইলা, হ্যাঁ, তো কাঠি টাইপের কিছু বসানোর ফলে এই ফিল্ডের কারণে কাঠিটা কিন্তু রোটেট করবে, তাই না, কাঠির মধ্যে কিন্তু রোটেশন তৈরি হবে। তাহলে এই যে দেখো ভেক্টর ফিল্ডের কারণে কোনো একটা বস্তুর মধ্যে রোটেশন তৈরি হইতেছে। এখন ধরো তুমি দেখো না মাঝে মধ্যে যে সমুদ্রের মাঝখানে ঢেউটা ঘুরতে থাকে, তার মানে ঢেউয়ের এই প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে আমার ভেক্টর ফিল্ড আছে সেই ফিল্ডটার মতো ঘুরতে থাকে, যার কারণে তুমি ওখানে পড়ে গেলে তুমিও ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে ডুবে যাবে। বুঝতে পারছি কথা? সো দিস ইজ দ্য লজিক আর কি। তো এখন সেই জায়গার স্রোতের যে পানিগুলো আছে সেই পানিগুলো ঘুরবে কিনা, বা এখানের ভেক্টর ফিল্ড যেটা আছে সেই ফিল্ডটা ঘুরবে কিনা, তারপরে ধরো এই পয়েন্টে এটা এই দিকে ঘুরতেছে, দেখো এই দিক বরাবর ঘুরতেছে, এটা কি বলে অ্যান্টি ক্লকওয়াইজ বলে বা কাউন্টার ক্লকওয়াইজ বলে। ওকে, সো কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন, এখানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। এখন সবসময় যে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে বিষয়টা তেমন না, এটা ক্লকওয়াইজ হইতে পারে। সো এখানে আমার এখানে আরও কিছু ভেক্টর ফিল্ড আছে যে ভেক্টর ফিল্ডে এই দিক বরাবর কাজ করতেছে, এখানে এটা কাজ করতেছে, এখানে এটা কাজ করতেছে, এখানে এটা কাজ করতেছে। তো তুমি যদি এখানে সেই কাঠিটাকে আবার এখানে রাখো, তাহলে দেখবে এই কাঠিটা এবার এই দিক বরাবর ঘুরতেছে এবং এই দিক বরাবর ব্যাক করতেছে। তাহলে এখানে কিন্তু ক্লকওয়াইজ হইতেছে, ওকে, ক্লকওয়াইজ রোটেশন হইতেছে। আবার অনেক জায়গায় যেখানে দেখো ভেক্টর ফিল্ড এমন কাজ করে যেখানে ভেক্টর ফিল্ডটা ঘুরতেছে না, এখানে ভেক্টর ফিল্ডটা সোজা ঘুরতেছে না। তো তুমি যদি এখানে কোনো একটা কাঠি বসাও, এটা কিন্তু ঘুরবে না, এখানে এরকম স্থির থাকবে। ওকে, সো এখানে কিন্তু আবার বলতে পারো যে এখানে একদিক বরাবর কাজ করতেছে, এদিক বরাবর কাজ করতেছে। সো এখানে কিন্তু কোনো বস্তু রাখাইলে দুই দিক বরাবর কাজ করতে কোনো দিকে যাবে না, স্থির থাকবে। সো এই যে বিভিন্ন একটা সারফেসের মধ্যে বিভিন্ন জায়গায় ভেক্টর ফিল্ড ডিফারেন্ট আচরণ করতে পারে, কোথাও ঘুরবে কোথাও ঘুরবে না, আবার কোথাও বেশি ঘুরবে কোথাও কম ঘুরবে, এই যে সম্পূর্ণ জিনিসটা আপনাকে আইডিয়া দিয়ে আমাকে কার। তো তোমাকে ধরো একটা ভেক্টর ফিল্ড দেওয়া আছে, সে দ্য ভেক্টর ফিল্ড ইজ এফ, যেহেতু আমরা 2 ডাইমেনশন নিয়ে কথা বলতেছি। সো এফ ইজ বেসিকলি পি অফ আই প্লাস কিউ অফ জে। তো আই হচ্ছে, পি হচ্ছে আমার এক্স কম্পোনেন্ট বরাবর মানটা এবং জে হচ্ছে আমার ওয়াই কম্পোনেন্ট বরাবর মানটা। তো এই যে এফ দেখতে পাচ্ছি, সেই এফ এর আমরা যদি কার্ল বের করি, এই কার্ল বের করার জন্য আমরা সবাই ইন্টারে ফিজিক্সে পড়ে আসছি, ভেক্টর অপারেটর একটা আছে ন্যাবলা। সেই ন্যাবলাটা ইট লুকস লাইক দ্যাট, ইটস দ্য ভেক্টর কম্পোনেন্ট। সো ডেল অফ ডেল এক্স আই প্লাস ডেল অফ ডেল ওয়াই জে প্লাস ডেল অফ ডেল জে অ্যান্ড কে, এই যে পুরোটা হচ্ছে আমার ন্যাবলা অপারেটর। তো আমার ভেক্টর ফিল্ড এফ আর ন্যাবলা হচ্ছে আমার কি একটা অপারেটর। তো যদি আমি এই দুইটার ক্রস প্রোডাক্ট বের করি, তার মানে আমি কার্ল বের করতেছি। সো কার্ল অফ এফ is nothing but the cross product between nebula and f. ঠিক আছে? সো এখন এই ক্রস প্রোডাক্ট আমরা কেমনে বের করি আমরা সবাই জানি যে এটা আমরা নির্ণায়কের মাধ্যমে বের করি আর কি। সো আমরা বলতে পারি is equal to basically এই বরাবর আমরা i বসাবো, এই বরাবর আমরা j বসাবো, and এই বরাবর আমরা k বসাবো, and first component del x, second component del y, and যেহেতু আমার এখানে f এর মধ্যে তোমার কি বলে, যেহেতু আমার এখানে 2 ডাইমেনশন নিয়ে কাজ করতেছি, সুতরাং ন্যাবলারও থার্ড পার্ট যেটা ওইটা থাকবে না। ন্যাবলার যে থার্ড পার্ট দেখতে পাচ্ছ, এই থার্ড পার্টটা কি করবে না, এখানে থাকবে না, এবং এফ এর তো নাই, সুতরাং আমরা বলতে পারি যে এখানে কম্পোনেন্টটা কি হবে, 0 হবে। অ্যান্ড তুমি এখানে কাজ করতে পারো, দিস ইজ পি
কিউ অ্যান্ড ইট ইজ অলসো 0। এরপরে তুমি এখানে কি করবো, নির্ণায়কের সেই প্রান্তবিন্দুর সাইনটা দিবে, ঠিক আছে। এখন তুমি যদি কে বরাবর ক্যালকুলেশন করো, তাহলে দেখো কে ভেক্টর এখানে থাকবে, দেন তুমি ডেল এক্স এর সাথে কিউটাকে মাল্টিপ্লাই করবা, দ্যাট মিনস এই দিক বরাবর ক্যালকুলেশনটা ফার্স্ট করবা অ্যান্ড দেন মাইনাস দিবা, দেন ডেল ওয়াই এর সাথে তুমি পি এর ক্যালকুলেশনটা করবা। সো দিস ইজ বেসিক্যালি দ্য কার্ভ ইন 2 ডাইমেনশন। আমরা যদি 3 ডাইমেনশন নিয়ে কাজ করতাম তাহলে এখানে ডেল, এই যে কে এর নিচের যে পার্টটা শূন্য যেখানে লেখা আছে, এইখানে ডেল জেড কাজ করতো এবং তার নিচে হয়তো বা আর টাইপের কিছু একটা কাজ করতো বা ডিফারেন্ট একটা ভেক্টর মান থাকতো। যেহেতু 2 ডাইমেনশন, এই দুটো টার্ম 0 হয়ে গেছে। তো যদি 0 হয় অর্থাৎ কার্লের মানটা ইন 2 ডাইমেনশন হচ্ছে তোমার ডেল কিউ অফ ডেল এক্স মাইনাস ডেল পি অফ ডেল ওয়াই, এই পুরোটা হচ্ছে কার্লের মান। হচ্ছে কার্ল কেমনে বের করে। এবার আমরা সিদ্ধান্তে আসি, যদি কার্লের মানটা 0 হয়, if curl is equal 0, নাম্বার 1, কার্লের মানটা যদি 0 হয় তাহলে বলো তো এখানে রোটেশন হবে নাকি হবে না? কার্লের মানটা 0 হইলে there is no rotation, কার্লের মান 0 হইলে কোনো রোটেশন হবে না, মানে ভেক্টর ফিল্ডগুলো হয়তো বা এই দিক বরাবর থাকবে একটা, এই দিক বরাবর থাকবে একটা, অথবা সব একদিকে থাকবে, ঠিক আছে। এখানে বস্তুটা রোটেট করবে না, ঘুরবে না, জায়গায় স্থির থাকবে। সো নো রোটেশন কার্লের মান 0 হলে। নাও দ্য সেকেন্ড ওয়ান, যদি কার্লের মানটা 0 না হয়ে নন 0 হয় তাহলে অবশ্যই রোটেট করবে। এখন নন 0 ভ্যালু তো কয়েক রকম হইতে পারে, যেমন ধরো কার্লের মানটা যদি গ্রেটার দেন 0 হয়। সো গ্রেটার দেন 0 মানে কি বলতো, কার্লের মানটা আসলে পজিটিভ আসবে। ওকে, যদি কার্লের মানটা পজিটিভ আসে তাহলে তো রোটেশন হবে, কিন্তু সেই রোটেশনটা মাস্ট বি কাউন্টার ক্লকওয়াইজ, ওকে। তার মানে কোনো একটা ফিল্ডের মধ্যে তুমি আগে কার্ল বের করো ফাংশনের, সেই কার্লটাও একটা ফাংশন আসবে এবং ভেক্টর ফাংশন আসবে অবশ্যই। তো সেই ভেক্টর ফাংশনের মধ্যে তুমি এক্স ওয়াই জেড এর মান বসাবা, মানে আমি বুঝাইতে পারছি। ধরো যে দিস ইজ দ্য ফাংশন, দিস ইজ দ্য এক্সিস, অ্যান্ড এই পয়েন্টের তুমি পুরো ভেক্টর ফিল্ডের এফ এর তুমি কার্ল বের করছো, সেটা একটা রেজাল্ট আসছে। তখন তুমি এই পয়েন্টের এক্স এর বরাবর মানটা এবং ওয়াই এর বরাবর মানটা সেই কার্লের মধ্যে বসাইলা, বসানোর ফলে তুমি যে টোটাল স্কেলার একটা মান পাবা, সেই স্কেলার মানটা যদি পজিটিভ আসে তাহলে সেখানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন হবে। দ্যাট মিনস এখানে থাকা যে ভেক্টরগুলো, সেই ভেক্টর ফিল্ডগুলো মূলত এই দিক বরাবর রোটেট করতেছে, এই যে এই দিক বরাবর রোটেট করতেছে। ক্লিয়ার? কাউন্টার ক্লকওয়াইজ আর কি। আবার ধরো যে এখানে যদি আরও অনেকগুলো থাকে এরকম পাশাপাশি, এটার মানে কি অনেকগুলো বেশি কার্ল, এখানে কার্লের মানটা কি বেশি। সো কার্লের মানটা যদি বাড়ে তাহলে অবশ্যই এই যে ঘূর্ণন স্পিডটা, তুমি যদি মাঝখানে কোনো একটা বস্তুকে রাখো, ধরো এখানে তুমি একটা কাঠি টেবিল রাখলা, এটা বেশি স্পিডে ঘুরবে। সো আমরা এরকম করে একটা মেজারমেন্ট আনতে পারি যে ইফ কার্ল বাড়ে বা ইনক্রিজ হয়, দেন স্পিড অফ রোটেশন যেটা বা ঘূর্ণনের গতি, এটাও কি করবে, বাড়বে। সো কার্লের মানটা পজিটিভ হইতে পারে, পজিটিভ হলে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশন দিবে, ঠিক আছে, বাট মানটা যদি কম্পারেটিভলি বেশি হয় তাহলে বেশি স্পিডে ঘুরবে, যদি কম হয় তাহলে কম স্পিডে ঘুরবে। ওকে, অ্যান্ড দ্য সেকেন্ড ওয়ান, দ্য থার্ড ওয়ান ইজ if the value of curl is less than 0, that means নেগেটিভ ভ্যালু আসে, তাহলে যে রোটেশনটা পাবো আমরা সেই রোটেশন হচ্ছে ক্লকওয়াইজ রোটেশন। ওকে, ক্লকওয়াইজ রোটেশন ইউ ক্যান সে। সো ধরো তুমি এখানে কোনো একটা বিন্দু পাইলা, একটু গ্রাফটা দেখাই, তুমি ধরো এখানে কোনো একটা বিন্দু নিলা, সেই বিন্দুতে ক্লকওয়াইজ রোটেশন মানে কি বলো, এই বিন্দুতে তুমি এক্স ওয়াই জেড এর মানটা কার্ল বের করার পরে যে ফাংশন পাবো সেখানে ইনপুট করলা, তারপরে রেজাল্ট দেখো যদি নেগেটিভ আসে তাহলে এখানে থাকা বিন্দুটা এরকম ক্লকওয়াইজ রোটেশন করবে, এদিক বরাবর ঘুরবে, এদিক বরাবর এরকম ঘুরতে থাকবে। সো দ্যাট মিনস ক্লকওয়াইজ রোটেশন। তো এই হচ্ছে কার্লের এন্টায়ার একটা আইডিয়া, কার্ল জিনিসটা আসলে কি। সো এখন বিজ্ঞানী গ্রিনস বলছে এরকম যে তুমি ধরো
এটা হচ্ছে আমার সেই ভেক্টর ফিল্ড x and this is basically y and এই জায়গাটার মধ্যবর্তী এখানে অনেকগুলো ফিল্ড আছে, সো ফিল্ডটাকে আমি এবার আচ্ছা ফিল্ডটাকে পরে ড্র করি, আগে আমরা পাথটা ড্র করি বা রাস্তাটা ড্র করি। সো পাথটা ধরো যে এখান থেকে শুরু করে ধরো যে পুরো একটা কার্ভি পাথ আসবে, তো ইটস কাইন্ড অফ লাইক দ্যাট, এরকম হতে পারে যে এখান থেকে যাত্রা এই পয়েন্টটার নাম দাও তুমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই যে কাউন্টার ক্লকওয়াইজ যাত্রা করতে করতে ফাইনালি গিয়ে আবার এই পয়েন্টে এসে পৌঁছালো। ঠিক আছে, সো এই অবস্থায় এই যে ক্লোজড কার্ভ যেটা, সেই ক্লোজড কার্ভটাকে আমরা কি দিয়ে প্রকাশ করি? ক্লোজড কার্ভটাকে আমরা সি দিয়ে প্রকাশ করতে পারি। অ্যান্ড এটার ভেতরে যে রিজিয়নটা আছে বা জায়গাটা আছে, এই যে ভেতরে যে ইন্টারনাল জায়গাটা আছে, সেই পুরো জায়গাটাকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি? ধরো যে চাইলে আমরা আর দিয়ে প্রকাশ করতে পারি অথবা এস দিয়ে প্রকাশ করতে পারি, সারফেসটাকে আর দিয়ে প্রকাশ করে মাঝে মধ্যে। সো দিস ইজ দ্য রিজিয়ন। ওকে, তো সিটাকে তুমি অন্যভাবে কী বলতে পারো বলতো? ডেল আর বলতে পারো, ডেল অফ আর বলতে পারো, যদিও এটা কোনো দরকার নেই এখানে, জানিয়ে রাখলাম আর কি। সো ডেল অফ আর বলতে পারো, দিস ইজ সি। তো এখন বিষয় হইতেছে এই সি লাইনের মাধ্যমে, আর এখানে তো ফিল্ড অবশ্যই আছে, প্রত্যেকটা পয়েন্টে ফিল্ড কাজ করতেছে। এরকম ধরো এই সাদা কালার যেটা দেখতে পাচ্ছি, এগুলো ফিল্ডের ডিরেকশন হইতে পারে, এমন বিভিন্ন কালারের ফিল্ড হইতে পারে, বিভিন্ন দিকের হইতে পারে। ঠিক আছে, বিভিন্ন দিকের হইতে পারে। অ্যান্ড ভেতরে যেগুলো আছে এখানে অনেকগুলো ফিল্ড আছে। সো এটা পরে দিচ্ছি, এটা কাহিনী বলতেছে। সো দেখো এই যে কাউন্টার ক্লকওয়াইজ রোটেশনের মাধ্যমে যে ওয়ার্কটা আমরা মানে অ্যাকর্ডিং টু দ্য বাউন্ডারি লাইন যে ওয়ার্কটা আমরা পাই, সেটা হচ্ছে অনেকটা এরকম না, যে ক্লোজড ইন্টিগ্রাল অফ সি এফ ডট ডিআর, এটার মাধ্যমে আমরা কাজের মান পাই। এই কাজের মানটা এভাবে বের না করে তুমি যদি এই যে ভেতরের রিজিয়নটা দেখতে পাচ্ছ, সেই প্রত্যেকটা রিজিয়নের কার্লের মান বের কইরা, মানে পুরো রিজিয়নটার কার্লের মান বের করো, তাহলে সেই কার্লের মান যা আসবে এখানে কাজের মানটা একই আসবে। এই জিনিসটাই জাস্ট বুঝাইছে। আর কার্লের মান মানে কি হলো? সার্কুলেশন কতটুকু হবে বা কতটুকু ঘুরবে, আদৌ ঘুরবে কিনা, এই যে পুরো জিনিসটাকে বলা হয় কার্ল। সো এই কার্লের মানটা বের করার মাধ্যমে তুমি যে রেজাল্ট পাবা, ওই লাইন ইন্টিগ্রালের মানটা বা এখানে কাজের মানটা আলটিমেটলি সেমই আসবে। বুঝতে পারছি কথা? আর এইবার দেখো আমরা এটার ভিতর থেকে সেই যদি আমরা কার্লের মানটা বের করতে চাই পুরো রিজিয়নে, সেটাকে আমরা কীভাবে করতে পারি সেটা নিয়ে একটা কথা। সো কার্লের মানটা যদি পুরোটাকে আমরা বের করতে চাই, দেন আমরা এই পুরো জিনিসটাকে আমরা অনেকগুলো পার্টে ভাগ করব। সে এখানে একটা বক্স করলাম, আমরা এরকম অনেকগুলো বক্স করলাম, একটু বড় করে যাতে বুঝতে সুবিধা হয় পরবর্তীতে। এরকম বক্স করলাম। সো পুরো মাঝখানে যে আর রিজিয়নটা আছে, সেই রিজিয়নটাকে আমি অসংখ্য পার্টে ভাগ করলাম। ঠিক আছে, এরকম অসংখ্য পার্টে ভাগ করলাম। তো ধরো এখানে এই যে এ পয়েন্ট থেকে একটা পার্টিকেল, সেই পার্টিকেলটার শেপটা তুমি এরকম বলতে পারো, পার্টিকেল ধরো যে এরকম টাইপের, হ্যাঁ এই শেপের পার্টিকেল, সেই পার্টিকেলটা এরকম যাইতেছে। তো এই পার্টিকেলটা এরকম যাওয়ার পথে তো এখানে তো এদিক বরাবর কোনো মুভমেন্ট তার নাই, সে সোজা এরকম চলতে থাকবে, যাইতে থাকবে। তো এরকম পার্টিকেল যদি ভেতরে আসে, ধরো এই পয়েন্টে যদি আসে, তাহলে এই পার্টিকেলটা এখানে মুভ করতে থাকে, এখানে ঘুরতে থাকতে পারে, অথবা এই ঘূর্ণনটা এদিক বরাবর হইতে পারে। আবার পার্টিকেল যদি এই পয়েন্টে থাকে, তাহলে ঘূর্ণনটা হয়তো বা এই দিক বরাবর হইতে পারে, তাই না? এই দিক বরাবর তো ঘূর্ণনটা হইতে পারে। আবার এখানে পার্টিকেল থাকলে স্থির থাকতে পারে। এই যে সমস্ত জায়গায় যে কার্লের মানটা বের করার যে ব্যাপারটা, সেটা বের করার পরে আমাদের পুরোটাকে অ্যাড করতে হবে আর কি। সো দেখো আমরা পুরো জায়গাটা কার্লের মানটা কেমনে বের করব? তো পুরো জায়গাটা কার্লের মানটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমে দেখো আমি কি বুঝেছি এখানে কনফিউজড হওয়া যাবে না, কিন্তু মানে কথাগুলো কমপ্লিকেটেড মনে হইতে পারে, টপিকটাই কমপ্লিকেটেড যদিও। এই যে পার্টিকেলটা যদি বাউন্ডারি লাইন দিয়ে যায়, তাহলে তার ডিরেকশনটা কিন্তু খুব বেশি চেঞ্জ হইতেছে না, একটা জায়গা পরবর্তী চেঞ্জ হবে, মানে এখানে কোনো রোটেশন হইতেছে না, পুরোটা মিলে একটা সার্কুলেশন হবে আর কি। যখন পুরো বাউন্ডারি লাইন ক্রস করবে, তখন একটা ফুল রোটেশন কমপ্লিট হবে। বাট এই যে পার্টিকেলটা যদি অভ্যন্তরে থাকে বা সারফেসের মধ্যে থাকে, তখন দেখো যে বিভিন্ন জায়গায় আমার এখানে যদি আমার ফিল্ডগুলো ভেক্টর ফিল্ডগুলো এরকম
রোটেট করে আর কি, তাহলে অবশ্যই বস্তুকে রোটেট করতে হবে, বস্তুকে রোটেট করতে হবে। এখন সেই বস্তুর রোটেশন অনুযায়ী তো আমরা কার্লের মান বের করব। তো বিজ্ঞানী তোমার গ্রিনস উনি বলছে যে এই লাইন বরাবর যদি যায় বা বাউন্ডারি লাইন বরাবর এই পয়েন্টে ফিরে গেলে যে কাজ করতে হবে সেই কাজের মান যা, তুমি যদি এই যে সারফেসের মধ্যবর্তী প্রত্যেকটা মানে পুরো সারফেস জুড়ে কার্লের মান বের করো সেটা একই। তো আমাদের মেইন কাজ হচ্ছে পুরো সারফেস জুড়ে কার্লের মান বের করা, এটা হচ্ছে মেইন টার্গেট আর কি। তো এটাই হচ্ছে বিখ্যাত রিলেশন। তো কার্লের মান বের করার জন্য আমাদেরকে একটা স্ট্র্যাটেজি ফলো করতে হবে, আমাদেরকে ছোট একটা বক্স নিয়ে কাজ শুরু করতে হবে। সে আমরা এখানে একটা বক্স চয়েস করে নিলাম, হোয়াইট কালার অলরেডি করা আছে। ওকে, সো দিস ইজ দ্য কার্ভ। এটা ধরো আমাদের বক্স। সে বক্সটা অনেক বড় দেখতে মনে হচ্ছে, বাট বক্সটা আসলে ছোট, অনেক ছোট ছোট ভাগ করছি আমরা, অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করছি। তো সেই বক্সটার ধরো এই বক্সটার ক্ষেত্রফল, এটার তো অবশ্যই ডিএক্স একটা পার্ট আছে অ্যান্ড ডিওয়াই একটা পার্ট আছে। তো পুরো বক্সটার ক্ষেত্রফল হচ্ছে কত? ডি এ। এবং এই বক্সটার কার্ল বের করলে কার্লটা হচ্ছে কি কার্ল অফ এফ, সেটা আমরা বের করবো আর কি। সো এই বিন্দুটার কার্ল, এই বক্সটার কার্ল, এবং কার্লের ডিরেকশন হচ্ছে এই স্ক্রিন থেকে বাহিরের দিকে, বুঝতে পারছো? বাহিরের দিকে কার্লের ডিরেকশনটা হয়। যেহেতু তোমরা দেখতে পাচ্ছ এখানে যখন আমরা কার্ল বের করছিলাম, যেখানে কার্ল যখন বের করছিলাম, ঠিক আছে, একটু দেখাচ্ছি। এখানে যে কার্লের মানটা বের করছিলাম সেই কার্লের মানটা এখানে কে আছে, কিন্তু এখানে এক্স ওয়াই আর এটা কে, অর্থাৎ আমরা যে ডান হাতি স্ক্রুর নিয়মটা পড়ছি না, বুড়ো আঙুল যেদিকে যায় ডিরেকশনটা ওই দিকে। সো দেখো যদি আমার মুভমেন্ট এমন হয় তাহলে কার্লের মানটা এই যে নিচের দিকে, ভেতরের দিকে অথবা উপরের দিকে হবে আর কি। সো এখন এই যে পুরো বক্সটা দেখতে পাচ্ছ, সেই বক্সের যে এরিয়া, সে এরিয়াটা আমাদেরকে প্রথমে বের করতে হবে না? সো বক্সের এরিয়াটা না বের করলে পুরা সারফেসের কার্ল তুমি কেমনে বের করবা? সো বক্সের এরিয়াটা বের করার টেকনিক হইতেছে এরকম, পুরো বক্সের এরিয়াটা বের করার টেকনিকটাই হইতেছে আমাদের এই টেকনিকটা, যে এখানে ডি এ, যেটা ডি এ মানে হচ্ছে আমার এই ছোট বক্স যেটা দেখতে পাচ্ছি ড্র করলাম, সেই ছোট বক্সের এই যে ডি এক্স ডি ওয়াই এই দুইটাকে মিলে এই পুরো সারফেসটা, এই পুরো সারফেসের এরিয়াটা ডি এ। অর্থাৎ ডি এ যে কথা, ডি এ মানে হইতেছে মূলত ডি এক্স ডি ওয়াই, এটা ঠিক আছে। সো ডি এটাকে তুমি ইন্টিগ্রেট করবা, এটাকে তুমি কি করবা? ইন্টিগ্রেট করবা, তাহলে পুরো সারফেসটার তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। এখন পুরো সারফেস তুমি ডি এ কে এরকম সিঙ্গেল ইন্টিগ্রেট করলে কি পুরো সারফেসটার ক্ষেত্রফল পাবা? অবশ্যই না, তোমাকে ডাবল ইন্টিগ্রেট করতে হবে এবং নিচে রিজিয়ন আর লিখতে হবে, ঠিক আছে কথা। এখন আমরা বুঝাই যে ডাবল ইন্টিগ্রেট দ্বারা আসলে কি বোঝায়। সো একটু করে দেখো, একটু করে নিচের দিকে আসি আমরা। সো নিচের দিকে যদি আসি তাহলে সেটা হচ্ছে ধরো যে এই দিক পর আমি দুইটা ডাবল ইন্টিগ্রেশন সাইন দিলাম এবং আমি এখানে কার্লের মানটা লিখলাম। সো আচ্ছা, কার্লের মানটা পরে লিখি, আমরা আগে পুরো ক্ষেত্রফলটাকে বুঝাই। সো এই যে প্রথম লিমিট দেখতে পাচ্ছ, এটা মূলত ধরে নাও যে এক্সেল লিমিট, ধরে নাও এক্সেল লিমিট হইতে পারে, ওয়াই লিমিট বা কিছু একটা এক্সেল লিমিট। সো এক্স ইকুয়াল টু আমার এখানে এই বিন্দুটাকে তুমি ধরো এক্স অক্ষ বরাবর এই বিন্দু ধরো, অ্যান্ড একেবারে ফাইনাল বিন্দুটাকে তুমি ধরো যে বি বিন্দু ধরো। তো তুমি বলতে পারো এক্স ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত। তারপর তুমি যদি ওয়াই বরাবর ধরো তাহলে ওয়াই বরাবর ধরো এটাকে সি বিন্দু ধরো গ্রাফে আর কি, আর উপরের দিকে তুমি এই ফাইনাল পয়েন্টটাকে তুমি ডি বিন্দু ধরো। তো ডি পর্যন্ত, তাহলে দেখো এ থেকে বি পর্যন্ত এবং সি থেকে ডি পর্যন্ত পুরোটা নিলেই তো আমরা সারফেসটাকে পাবো। তো প্রথমে আমাকে এক্স ইকুয়াল টু এ থেকে বি পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে, কাকে? ডিএক্সকে। তারপরে আমার যে রেজাল্ট পাবো সেই রেজাল্টকে আবার ইন্টিগ্রেট করতে হবে এই যে পরেরটা ধরো ওয়াই এর সাপেক্ষে, ওয়াই ইকুয়াল টু সি থেকে ডি, সেটা হচ্ছে ডি ওয়াই। সো দেখো তো এখানে কিছু নাই মানে কত আছে? 1 আছে, তাই না? সো 1টাকে ইন্টিগ্রেট করলে আমরা রেজাল্ট কি পাই? 1টাকে ইন্টিগ্রেট করলে কিন্তু আমরা রেজাল্ট পাই বি মাইনাস এ পুরা। তাহলে দেখো এই যে ভেতরের পার্টটাকে আমরা যদি শুধুমাত্র ভেতরের এই যে পার্টটা দেখতে পাচ্ছ, আমি যদি একটু ডিফারেন্ট কালি নেই, প্রবলেম করতেছে, এই যে এখান থেকে এতটুকু মানে ওইটা পুরোটা বাদ। তো এটা দ্বারা মূলত বোঝায় একটা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, একটা লাইন বোঝায় প্যারালাল টু এক্স অ্যাক্সিস।
ঠিক আছে, এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল একটা লাইন বোঝায় আর কি। তো এক্স অ্যাক্সিস বরাবর প্যারালাল লাইনটা কেমন, ধরো যে আমি একটু গ্রাফে যাচ্ছি, গ্রাফে ভালো করে খেয়াল করো, গ্রাফের মধ্যে ধরো এক্স অক্ষ বরাবর এই লাইনটাকে বোঝাচ্ছে, এখান থেকে শুরু করে এই পর্যন্ত আসলো, অ্যান্ড এখান থেকে শুরু করে এতটুকু আসলো, এই পুরো লাইনটাকে বোঝাচ্ছে। এই যে পুরো লাইনটাকে আমি কালার করে দিচ্ছি, এই পুরো লাইনটাকে বোঝাচ্ছে। এখন আমি যদি এই একটা লাইনই বের করি, একটা লাইন বের করলে কি আমার পুরো সারফেস বের হচ্ছে? একটা লাইন বের করলে কিন্তু আমার পুরো সারফেস বের হচ্ছে না। ওকে, একটা লাইন বের করলে পুরো সারফেস বের হচ্ছে না। তো পুরো সারফেস যদি আমি বের করতে চাই, তাহলে এই যে লাইনটাকে, তাহলে দেখো এই যে পুরা লাইন প্যারালাল টু এক্স অ্যাক্সিস, অর্থাৎ ভেতরে ইন্টেরিয়র যে পার্টটা সেটাকে ইন্টিগ্রেট করলে বা 1কে ডিএক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে একটা লাইন পাই, সেই লাইনটাকে আমরা ইন্টিগ্রেট করব ডিওয়াই এর সাপেক্ষে। এখন লাইনটাকে ইন্টিগ্রেট করার মানেটা কি, এই যে লাইনটা দেখবে সেই লাইনটাকে ওয়াই অক্ষ বরাবর উপরে নিচে মুভ করানো। তাহলে লাইনটাকে ওয়াই অক্ষ বরাবর উপর নিচে মুভ করলে নিচের এই যে ছোট্ট একটা আরও অনেক অসংখ্য লাইন চলে আসবে। এরকম ওয়াই অক্ষ বরাবর লাইনটাকে যদি মুভ করে তাহলে এরকম অসংখ্য লাইন চলে আসবে, এরকম অসংখ্য লাইন চলে আসবে। তো এরকম মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু মুভ করাবো সেটা বরাবর বোঝা যায়। তুমি সি থেকে ডি পর্যন্ত মুভ করাবা, সি এর নিচে নামবা না। তো আমি সি থেকে শুরু করে ডি পর্যন্ত মুভ করাইতে করাইতে যখন উপর দিকে এরকম যাচ্ছি, এরকম মুভ করাইতে করাইতে উপর দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি, দেখছো যাচ্ছি যাচ্ছি, এরকম করতে করতে ডি পর্যন্ত যাবো। হ্যাঁ, যখনই আমি ডি পর্যন্ত চলে আসবো, ডি পর্যন্ত যখনই চলে আসবো, তখন কিন্তু পুরো এন্টায়ার সারফেসটা কভার হয়ে গেছে। তার মানে এই যে এই এতক্ষণ ছিল আমার লাইন, সেই লাইনটাকে যখন আমি ওয়াই এর সাপেক্ষে পুরোটাকে করলাম, তখন আমি পেয়ে গেছি কি একটা এরিয়া, কি পেয়ে গেছি একটা ক্ষেত্রফল পেয়ে গেছি। বুঝতে পারছি কথা? সো এটাকে আমরা লিখে ফেলি এখানে এরিয়া বা ক্ষেত্রফল। এরিয়া কোথার? সারফেস, এরিয়া অফ দ্য সারফেস। ক্লিয়ার? তো দেখো এই যে সারফেসের পুরো এরিয়াটাকে যদি আমরা খুঁজে বের করতে চাই, পুরো সারফেসের এরিয়াটাকে খুঁজে বের করার জন্য, এখানে মুছে গেছে যদিও, একটু খেয়াল রাখবার কি পুরো এরিয়াটা। আচ্ছা, সো এবার দেখো যে আমরা পুরা যখন দুইটা ইন্টিগ্রেশনের লাইনটা, মানে নিচে দেখতে পাচ্ছ যে এক্স নিয়ে কাজ করলে লাইন প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস, মানে পুরো একটা লাইন কভার আপ করলাম বা একটা লাইনের ক্ষেত্রফল বের করলাম। এখন সেই লাইনটাকে যখন আমরা ওয়াই এর সাপেক্ষে ইন্টিগ্রেট করব, দ্যাট মিনস লাইনটা পুরো ওয়াই অক্ষ বরাবর মুভ করবে এবং মুভ করে প্রত্যেকটা পয়েন্টে যাবে। সো ধরো এই দিক এই পয়েন্ট বরাবর যাবে, আবার এই পয়েন্ট বরাবর যাবে, এরকম ইচ অ্যান্ড এভরি পয়েন্ট বরাবর যাবে, তাহলে পুরো সারফেসটা কিন্তু চলে আসতেছে। ক্লিয়ার কথা? তো তখন হচ্ছে এই পুরোটা মিলে আমরা ক্ষেত্রফল পেলাম। এখন এই ক্ষেত্রফলের সাথে আমরা শুধু ক্ষেত্রফল বের করতে হবে না, আমার পুরো ক্ষেত্রফলের কার্লের মান বের করতে হবে, তাই না? সো পুরো ক্ষেত্রফলের মধ্যে কার্লটাকে আমাদের কী করতে হবে? অ্যাড করতে হবে বা মাল্টিপ্লাই করতে হবে। তো এই জিনিসটাকে এভাবে লেখা হয়, এই জিনিসটাকে এভাবে লেখা হয়। তাহলে দেখো এই যে উপরের লাইনটা দেখো, আমরা লাইন ইন্টিগ্রালের মাধ্যমে যে রেজাল্টটা পাই, সেই রেজাল্টটাকে আমরা কার্লের মাধ্যমে বের করলে কেমন হয় সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে ধরো যে এই যে ডাবল ইন্টিগ্রাল অফ দ্য রিজিয়ন, এখন সেই রিজিয়নে কার্ল বের করতে হবে। কার্ল অফ এফ, কার্ল অফ এফ, এটাকে তুমি এরকম ব্র্যাকেট দিয়ে বলতে পারো, কার্ল অফ এফ ইন্টু ডিএক্স ডিওয়াই। কারণ ডিএক্স ডিওয়াই দ্বারা তুমি ডিএক্স ডিওয়াই না লিখে এখানে তুমি এভাবেও লিখতে পারো যে কার্ল অফ আর অ্যান্ড কার্ল অফ এফ ইন্টু দিয়ে তুমি এখানে ডিএ লিখতে পারো, কোনো সমস্যা নেই, একই জিনিস করে ফিরে। আর কার্ল অফ এফ এর মানটা আমরা কিছুক্ষণ আগে উপরে বের করে ফেলছিলাম, সেই মানটা কেমন আসছিল বলো তো? কার্ল অফ এফ এর মানটা আসছিল এরকম যে ডেল অফ, সো আমরা এটার পরিবর্তে লিখতে পারি কি এরকম ইকুয়াল সাইন দিয়ে এখানে আর এর জায়গায় আর থাকবে। কার্ল অফ এফ এর মান আমরা বের করছিলাম প্রথমে, সেই মানটা আসছিল এরকম যে ডেল কিউ বাই ডেল এক্স মাইনাস ডেল পি বাই del y and dx dy. Clear? So this is the intuition of the entire theory. তার মানে আমরা কি বলতে পারি বলতো? এই যে ফাইনালি আমরা লাইনটাকে লিখে ফেলি, ফাইনালি আমরা লাইনটাকে লিখে ফেলি। ফাইনালি লাইনটা হচ্ছে অনেকটা এরকম যে line integral along with the curve of f vector dot dr vector is equal the surface integral
of the surface R with curl of f into dA. ক্লিয়ার? সো এখন আমাদের বইয়ে প্রশ্ন, ভাই আমাদের বইতে এইভাবে দেওয়া নেই, বইয়ে কোন রকম দেওয়া আছে, বইয়ে আসলে এফ এবং ডিআর যেটা দেখতে পাচ্ছি আমরা তাদের ডট প্রোডাক্টটা বের করে ফেলছে এবং কার্লের মানটাও বের করে ফেলছে। তো আমরা সেই মানগুলো পাশে একটু করে দেখাই ছোট করে, তারপর আমরা এখানে লিখি। সো কার্লের মানটা কিন্তু এখানে বের করছি অলরেডি, এই যে পার্টটা দেখতে পাচ্ছি এটা কিন্তু কার্লের মানটা। সো এটাকে নতুন করে লেখা কিছু নাই, দেখানোর কিছু নাই, বাট আমরা এফ ডট ডিআরটা একটু দেখাই। সো দেখো এফ মূলত কি ছিল, এফ ছিল পি ইন্টু আই প্লাস কিউ ইন্টু জে, তাই না? আর ডিআরটা কি ছিল বলতো, ডিআরটা ছিল এরকম যে ডিএক্স ইন্টু আই প্লাস ডিওয়াই ইন্টু জে। সো এই দুইটার ডট প্রোডাক্টের মানেটা কি, এই দুইটার ডট প্রোডাক্টের মানে হচ্ছে এখানের এক্স কম্পোনেন্ট, এখানের এক্স কম্পোনেন্ট, এখানের ওয়াই কম্পোনেন্ট, এখানে ওয়াই কম্পোনেন্ট গুণ হবে এবং মাঝখানে কি সামেশন সাইন হবে। সো আমরা বলতে পারি এফ ভেক্টর ডট ডিআর ভেক্টর ইজ বেসিকলি পি ইন্টু ডিএক্স প্লাস কিউ ইন্টু ডিওয়াই। তো চাইলেই আমরা এফ অফ ডি আর এর পরিবর্তে এই লাইনটাকে লিখে ফেলতে পারি। সো ইট ক্যান বি রিটেন লাইক দিস, যে অর the closed integral বা the closed integral of the closed surface, the line integral of the closed surface f dot dr vector, এটা আবার লিখে ফেলছি, এটার পরিবর্তে কিন্তু আমরা ওইটা লিখব যেটা এইমাত্র বের করলাম, ঠিক আছে? it's like p dx plus q dy is equal to surface integral of কার্ল এফ এর পরিবর্তে কিন্তু আমরা কি মান পাইছি সেটা কিন্তু এখানে বের করে ফেলছি অলরেডি। সো আমরা এই পুরো জিনিসটাকে জাস্ট এখান থেকে মানে এরকম করে আর কি এটাকে কাজ করতে পারো, এটাকে মুভ করে এখানে নিয়ে আসো কাজের সুবিধার জন্য। ওকে, এটাকে মুভ করে আমরা এখানে বসাই দিলাম। ক্লিয়ার? সো দিস ইজ দ্য এন্টায়ার রেজাল্ট, অ্যান্ড এটা হচ্ছে আমাদের থিওরির ইনটিউশন বা ব্যাখ্যা।